ঘরে ঢুকতে মাথাটা গরম হয়ে গেল। বিছানা কোথায় গেল আর ঘরটা এত অগোছালো কে করল? আমি আম্মুকে ডাক দিলাম। আম্মু, আম্মু, আমার ঘরের এমন অবস্থা কে করেছে? তোর বউ তানিয়া। কে করতে বলেছে এসব? আর কোথায় সে? ছাদে। ডেকে দেন ওকে। তখনই দেখি মহারানী এসে হাজির। আমি বললাম, এসব কে করতে বলেছে আর এত সাহস কে দিয়েছে আমার বিছানায় হাত দেওয়ার? তানিয়া বলল, একটু ময়লা হয়েছে, তাই আম্মু বলেছে ছাদে নিয়ে যেতে। আমি বললাম, তাহলে আজ বেঁচে গেলে। শুধু আম্মু বলেছে তাই? আর কোনোদিন বিছানা উল্টা পাল্টা করলে খবর আছে, মনে থাকে যেন। ঠিক আছে, আর এমন হবে না। ঠিক আছে, আমি একটু বাইরে গেলাম, এসে যেন দেখি বিছানা আগের মতোই আছে। ঠিক আছে যান, আমি বিছানা ঠিক করে রাখবো। আমি রুম থেকে বেরিয়ে এসেছি। বাইরে এসে বাইক নিয়ে চলে এসেছি। ফোনটা বের করে জিনিয়াকে ফোন দিলাম। হ্যালো জিনিয়া, তুমি কি এখন ফ্রি আছো? জিনিয়া বলল, হ্যাঁ আছি। কেন? তাহলে এক্ষুনি ব্রিজের উপর আসো। ঠিক আছে, আসছি। ফোন কেটে দিয়ে ব্রিজের দিকে যাচ্ছি। ও হ্যাঁ, আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সুমন কবির, একটা কোম্পানিতে চাকরি করি। আর তানিয়া নামের মেয়েটা আমার স্ত্রী। বিয়ে হয়েছে আজ 13 দিন। আর যার সাথে ফোনে কথা বললাম ও আমার প্রেমিকা জিনিয়া। কলেজে থাকতে প্রেম করেছিলাম। ব্রিজের উপর চলে এসেছি, দেখি জিনিয়া দাঁড়িয়ে আছে। আমি জিনিয়ার কাছে গেলাম। জিনিয়া বলল, কি হয়েছে তোমার, এত জরুরি তলব? বাড়িতে ভালো লাগছিল না তাই। ও, তা তোমার বউ কেমন আছে? তুমিও শুরু করে দিয়েছ? সরি, ভুল হয়ে গেছে। তা বলো, কবে ওই অশিক্ষিত মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবে? আমার হাতে কিন্তু বেশি সময় নেই। 3 মাসের মধ্যে। তুমি আর মাত্র 3টা মাস অপেক্ষা করো, তারপর তোমাকে আমি আমার বধূ বানাবো। ঠিক আছে, 3 মাস সময় দিলাম। ঠিক আছে, চলো আমরা আজ সারাদিন ঘুরব। না থাক, আজ আমার বাড়িতে কিছু কাজ আছে, অন্যদিন ঘুরব। তুমি যা ভালো মনে করো। তাহলে আমি আজ আসি, রাতে ফোন দিও আর তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। আচ্ছা যাও, আমি একটু পরেই বাসায় যাব। জিনিয়া চলে গেছে, আমি একা বসে আছি। তখনই ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি আব্বুর ফোন। হ্যালো সুমন, কোথায় তুই? ব্রিজের ওপরে। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি একটু দোকানে আয়। আসছি, আমাদের ছোটোখাটো একটা মোবাইলের দোকান আছে আর কি। আমি তড়িঘড়ি করে দোকানে গেলাম। আজ অনেক মানুষ এসেছে, তাই আমাকে আব্বু আসতে বলেছে। রাত 9টার দিকে বাড়ি ফিরলাম। রাতের খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আজ অনেক ক্লান্ত লাগছে, তাই কোনো দিকে না তাকিয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মাঝরাতে কিছু একটা শব্দে ঘুম ভেঙে গেল। তখনই তানিয়ার কথা মনে পড়ল। তানিয়ার কিছু হলো না তো? তাড়াতাড়ি ওয়াশরুমের কাছে গেলাম। ওয়াশরুমে গিয়ে দেখি তানিয়া নিচে পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। জ্ঞান হারিয়ে ফেলেছে। ওকে কোলে করে রুমে এনে শুয়ে দিলাম। মুখটা শুকিয়ে গেছে। আমি মুখে পানি ছিটিয়ে দিতে জ্ঞান ফিরল। আমি সাথে সাথে প্রশ্ন করে বসলাম, কি হয়েছে আর ওয়াশরুমে কিভাবে পড়ে গেলে? তানিয়া বলল, মাথাটা কেন জানি ঘুরে উঠেছিল। দেখি সরেন, ঘুমাতে যাব। তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। তানিয়াকে শুয়ে দিয়ে আমি নিচে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গিয়েছি জানি না। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙল। নামাজ পড়ে এসে দেখি তানিয়া ঘুমাচ্ছে। ওর ঘুমন্ত চেহারাটা আগের থেকে আরও বেশি মায়াবী লাগছে। আমি অপলক দৃষ্টিতে দেখছি। তানিয়া একে তো অনেক মায়াবী আর সুন্দরী, তার উপর এখন ঘুমন্ত, নজর ফেরানো যায় না। হঠাৎ কারো ডাকে হুঁশ ফিরল। দেখি তানিয়া ডাকছে। কি দেখছেন এভাবে? কই কিছু না তো। তো তোমার শরীর এখন কেমন আছে? ভালো আছে। দেখি সরেন, ফ্রেশ হতে যাব। তানিয়া ফ্রেশ হতে চলে গেল। মেয়েটার কথায় কোনো রসকস নেই। সবসময় রাগীভাবে থাকে কেন কে জানে। বসে বসে ভাবছি, তানিয়া আসলে নাস্তা করতে যাব। তানিয়া এসে আমাকে বলল, কি ব্যাপার, নাস্তা করতে যাবেন না? হ্যাঁ, দুজন একসাথে যাব। ও চলেন তাহলে। হ্যাঁ চলো। সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা শেষে তানিয়া আম্মুকে বলল, আম্মু, আমি আজ একটু হাসপাতালে যাব, যদি আপনি যেতে বলেন। যেতে হলে যাবা, এতে বলার কি আছে। সাথে সাথে তানিয়া আম্মুকে জড়িয়ে ধরছে আর বলছে, আমার লক্ষ্মী মা, থাক আর দরদ দেখাতে হবে না। এখন যাও, সুমন তোমাকে নামিয়ে দিয়ে আসবে। ঠিক আছে। আমি বসে বসে দেখছি। আমি রেডি হয়ে এসেছি, তানিয়া রেডি হতে গেছে। আমি বাইরে অপেক্ষা করছি তানিয়ার জন্য। তানিয়া এসেছে। আমি বাইকে বসে তানিয়াকে উঠতে বললাম। আমি বললাম, তানিয়া ওঠো। তানিয়া বলল, উঠতে পারি একটা শর্তে। কি শর্ত? না থাক, চলেন, দেরি হয়ে যাচ্ছে। আরে বলো কি শর্ত? আচ্ছা, রাস্তায় যদি আমি আপনাকে জড়িয়ে ধরি, আপনার কোনো সমস্যা হবে কি? আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। হ্যাঁ হবে, তার থেকে ভালো তুমি রিকশায় করে যাও, আমি গেলাম। বলে আমি চলে এসেছি। তানিয়া দাঁড়িয়ে আছে। আমি অফিসে এসে কাজে মন দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে। এদিকে ক্ষুধাও লেগেছে। হাতের কাজটা করে খেতে চলে এসেছি। হঠাৎ একজন বৃদ্ধা আমার সামনে মাথা ঘুরে পড়ে গেছে। আমি তাড়াতাড়ি করে তাকে নিয়ে হাসপাতালে আসলাম। একটা কেবিনে ভর্তি করে দিলাম। ডাক্তার দেখে ঔষধ আনতে বলল। আমি ঔষধ আনতে যাচ্ছি, হঠাৎ তানিয়াকে দেখে থেমে গেলাম। ও এখানে কি করছে? যাই তো দেখে আসি। আমি বললাম, এই তানিয়া শোনো। এদিক ওদিক তাকিয়ে তানিয়া বলল, যে আমাকে বলছেন? হ্যাঁ তোমাকে বলছি। তুমি এখানে কি করছো? সরি, আমি তানিয়া না, আমি তাসনিয়া। আর আমি আপনাকে চিনি না। আপনি এখন যেতে পারেন, অনেক রুগী দেখতে হবে। বলে সে চলে গেছে। আমি দাঁড়িয়ে আছি।
হঠাৎ মনে পড়ল ঔষধের কথা। আমি ঔষধ নিয়ে আসলাম। দেখি বৃদ্ধা ঘুমাচ্ছে। আমি বসে রইলাম। একটু পরে ডাক্তার এসেছে, সাথে তানিয়ার মতো মেয়েটাও এসেছে। আমি কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি। ডাক্তার দেখে চলে গেছে। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আমি কি রোগীকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, আমি রিলিজ করে দিচ্ছি, ধন্যবাদ। আমি বৃদ্ধাকে নিয়ে তাকে তার বাসায় পৌঁছে দিলাম। পরে আর অফিসে গেলাম না। জিনিয়াকে ফোন করে একটা রেস্টুরেন্টে আসতে বললাম। আমি জিনিয়ার জন্য অপেক্ষা করছি। তখনই দেখি তানিয়া একটা ছেলের সাথে বসে হেসে হেসে কথা বলছে। আমি সেখানে গিয়ে তার হাত ধরে উঠিয়ে বললাম, তুমি এখানে কি করছো? তানিয়া আমাকে একটা থাপ্পড় মেরে বলল, আরে আপনি কে, আর আমার হাত ধরেছেন কেন? মেয়ে মানুষ দেখলে হাত ধরতে মন চায়? হাসপাতালে যা করেছেন এখানেও তাই, বলে একটা থাপ্পড় মেরেছে। আমি কিছু বলি নাই, মনে মনে ভাবছি বাড়ি গিয়ে এর শোধ তুলব। তখনই জিনিয়া এসে আমাকে বলে, সুমন এখানে কি করছো? চলো কোথাও গিয়ে বসি। হ্যাঁ চলো। তখনই তানিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে। আমি আর জিনিয়া মিলে গল্প করছি। কিছুক্ষণ পরে আমি বাসায় চলে আসলাম। আমরা যখন চলে এসেছি তখনও তানিয়া ওখানে ছিল। আমি বাড়ির ভেতরে প্রবেশ করতে আম্মু বলল, কিরে সুমন, তুই তানিয়াকে হাসপাতালে নিয়ে যাসনি কেন? কেউ না গেলে আমি কি জোর করে নিয়ে যাব? আর আমি নিয়ে না গেলে কি হবে? ও তো ঠিকই গিয়েছিল। কি বলছিস তুই? তানিয়া তো ঘরে শুয়ে আছে সে সকাল থেকে। কি বলছেন আপনি? তাহলে আমি কাকে দেখেছি হাসপাতালে? আর রেস্টুরেন্টের ওই মেয়েটা কে তাহলে? কি জানি কাকে দেখেছিস আর কি বলছিস। যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। ঠিক আছে, আপনি খাবার রেডি করেন, আমি ফ্রেশ হয়ে আসি, বলে চলে আসলাম। ঘরে এসে দেখি মহারানী নিচে মনের সুখে ঘুমাচ্ছে। এমন দেখে মাথাটা গরম হয়ে গেল। তানিয়াকে কোলে নিয়ে খাটে শুয়ে দিলাম। তখনই তানিয়া জেগে গেছে। তুমি কেন নিচে শুয়ে আছো? উপরে শুতে কি হয়েছে? আপনি তো বলেছেন আপনার বিছানায় হাত দিতে না, তাহলে কিভাবে শুই বলেন? তাই বলে সবসময় নিচে ঘুমাতে হবে নাকি? আজ থেকে শুধু রাতে নিচে ঘুমাবে, অন্য সময় না। ঠিক আছে। আমি ফ্রেশ হতে চলে গেছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছু সময় জিনিয়ার সাথে কথা বলে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আসছে না। বারবার হাসপাতালের আর রেস্টুরেন্টের বিষয়টি মাথা নাড়া দিয়ে উঠছে। আর ভাবছি কাল এর একটা বিহিত করতে হবে। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙল। ওযু করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তানিয়া এখন ঘুমাচ্ছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি তানিয়া চা নিয়ে দাঁড়িয়ে আছে। চা খেয়ে নাস্তা করতে চলে আসলাম। সকালে তানিয়ার সাথে কোনো কথা বললাম না। নাস্তা করে অফিসের জন্য রেডি হতে গেলাম। কিন্তু একই মোবাইল, রুমাল, ঘড়ি কোথায় গেল? রাতে তো টেবিলের উপর রেখেছিলাম। আমি তানিয়াকে ডাক দিলাম, ও সাথে সাথে চলে এসেছে। আমার মোবাইল, ঘড়ি, রুমাল কই? আমি কি করে বলবো আপনার জিনিস কোথায়? দেখো, সব কিছুর একটা সীমা থাকে, তুমি কিন্তু সীমা অতিক্রম করছো। আপনার জিনিস আপনি কোথায় রেখেছেন আর সেই দোষ আমাকে কেন দিচ্ছেন? দেখো, ভালো হবে না কিন্তু বলে দিলাম। আমিও বলে দিচ্ছি, বিনা দোষে দোষ দিলে আমিও কিন্তু ছাড়বো না। বাহ, বউয়ের মুখে দেখি বুলি ফুটেছে। কি করবে শুনি? না, এভাবে কিছু হবে না, অন্যভাবে কাজ করতে হবে। আচ্ছা, তুমি যখন বলছো তুমি নাও নাই, তাহলে কি আর করার? হয়তো জিনে নিয়ে গেছে, থাক, আমি আবার কিনে নেব। এখন আমি আসি, বলে তানিয়াকে কাছে টেনে নিয়ে কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম আর বুকে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ পরে তানিয়াকে একটা থাপ্পড় মেরে বললাম, কি এগুলো? আর কেন বলেছো তুমি নাও নাই? মারেন, যত খুশি মারেন, কিচ্ছু মনে করবো না। তবে একটা দিন সকালে উঠে কথা না বলে এমন কাজ আমি একবার না 1000 বার করব। এই বলেই ও নিচে চলে গেল। আমি ওর চলে যাওয়া দেখছি। ওকে মারাটা বোধহয় ঠিক হয়নি। দূর, কি ভাবছি এসব। এখন অফিসে যাই, পরে ক্ষমা চেয়ে নিব। আমি রেডি হয়ে অফিসে চলে আসলাম। অনেক কাজ পড়ে আছে, কাজে মন দিলাম। আজ দুপুরে আর খেতে যাইনি। বিকেলে কাজ শেষ করে সোজা আব্বুর দোকানে চলে আসলাম। 3-4টা মোবাইল বিক্রি করে বাসার দিকে যাচ্ছি। তখনই দেখি তানিয়া আর একটা ছেলে একসাথে বাইকে করে বাড়ির দিকে যাচ্ছে। আমি ওদের ফলো করতে লাগলাম। একসময় আমাদের বাড়ির সামনে তারা থামলো। তানিয়া বাইক থেকে ছেলেটাকে বলল, চাচা চাচিকে নিয়ে আসিস একদিন। ও বাড়ির ভেতর চলে গেল। আমি আড়াল থেকে সব দেখলাম এবং শুনলাম। ছেলেটা তানিয়ার পরিচিত কেউ হবে। হেলমেট থাকায় চিনতে পারিনি। একটু পরে আমিও বাড়ির ভেতর প্রবেশ করলাম। দেখি তানিয়া আর আম্মু কথা বলছে। আমাকে দেখে চুপ হয়ে গেছে। আমি কিছু না বলে উপরে চলে আসলাম। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। হঠাৎই ঘুম চলে আসলো। রাতে তানিয়ার ডাকে ঘুম ভাঙল। মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 11:30 বাজে। মোবাইলটা রেখে তানিয়াকে বললাম, এত রাত হয়ে গেছে, এর আগে কেন ডাক দাওনি? আমি ডাকতে চেয়েছিলাম কিন্তু আম্মু নিষেধ করেছিল। তাই বলে এত রাত পর্যন্ত? তখনই আম্মু ডাকছে, বৌমা, সুমনকে ডেকে দাও তো, আর বলো তাড়াতাড়ি খেতে আসতে। জি আম্মু, ডেকে দিয়েছি, ফ্রেশ হতে গেছে। আপনি খাবার রেডি করেন, আমরা আসছি। তাড়াতাড়ি আয়। আসছি আমরা। আব্বু কি বাড়ি ফিরেছে? আব্বু বলল, হ্যাঁ আমি ফিরেছি, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এই তো চলে এসেছি। সবাই একসাথে খেতে বসলাম, কিন্তু তানিয়া বসলো না। ও খাবার বেড়ে দিচ্ছে। আমি খেতে শুরু করলাম। এ কি, খাবারের স্বাদটা আজ অন্যরকম লাগছে কেন? আমি যেই জিজ্ঞেস করতে যাব তখনই আম্মু বলল, আজ কিন্তু তানিয়া রান্না করেছে। ওহ, খুব সুন্দর, আমাকে আরেকটু দাও। মনের অজান্তেই বলে ফেলেছি। খাওয়া শেষ। তখনই আমি আবার জিজ্ঞেস করলাম, আজকে কে রান্না করেছে? হোটেল থেকে আনা হয়েছে নাকি?
কেন, তোর বউ তানিয়া করেছে? পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে তানিয়ার হাতে দিয়ে, এই নাও বকশিস, সুন্দর করে রান্না করার জন্য। এই বলে আমি ঘরে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙল। অজু করে নামাজ পড়তে চলে গেলাম। এসে দেখি তানিয়া নিচে ঘুমাচ্ছে। আজ ওকে অনেক মায়াবী আর সুন্দর লাগছে। ওর মুখের ওপর কিছু চুল ভিড় করছে, সেগুলো সরিয়ে দিলাম। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হচ্ছে জরম জরম ধরে দেখি। হঠাৎ আম্মুর ডাকে হুঁশ ফিরল। ঘড়িতে তাকিয়ে দেখি অনেক বেলা হয়ে গেছে, কিন্তু তানিয়া আজ এখন কেন উঠছে না? না, একবার ডেকে দেখি। কাছে গিয়ে ডাকার জন্য মাথায় হাত দিলাম। কি, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। সাথে সাথে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিলাম। তারপর আম্মুকে ডাক দিলাম। আম্মু, তাড়াতাড়ি এদিকে আসেন। কিরে, কি হয়েছে, ডাকছিস কেন? আপনি তাড়াতাড়ি আসেন, তানিয়ার খুব জ্বর। তানিয়ার জ্বরের কথা শুনে আম্মু চলে এসেছে আর বলতে লাগলো, কখন থেকে জ্বর এসেছে? ওর ঘুম ভাঙছে না দেখে ডাকতে গিয়ে দেখি জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আম্মু বলল, তাড়াতাড়ি করে হাসপাতালে নিতে হবে, এমন অবস্থায় বাড়িতে না রাখাই ভালো। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি, আপনি আসেন। হ্যাঁ, আমি আসছি, তুই তাড়াতাড়ি যা। আমি তানিয়াকে নিয়ে হাসপাতালে চলে আসলাম। একটা কেবিনে ভর্তি করে দিলাম। ডাক্তার এসে দেখে রেগে গেল, কিন্তু কিছু না বলে চিকিৎসা দেওয়া শুরু করলেন। কিছু সময় দেখে কিছু ঔষধ নিয়ে আসতে বললেন আর নার্সকে বললেন সরকারি কেবিনে নিয়ে যেতে। আমি ঔষধ নিয়ে আসলাম। ডাক্তার সবকিছু দেখে বললেন, ভয়ের কোনো কারণ নেই, কোনো এক বিশেষ কারণে এমন হয়েছে। তখনই আম্মু এসেছেন। এসে ডাক্তারকে প্রশ্ন করলেন, ডাক্তার, আমার মেয়ের কি হয়েছে আর কখন ওর ঘুম ভাঙবে? কখন ঘুম ভাঙবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে ভয়ের কোনো কারণ নেই, সব সময় হলে ঠিক হয়ে যাবে, আমি দেখে দিয়েছি। এই বলে ডাক্তার চলে গেল। কিন্তু আমার মনে নতুন এক প্রশ্ন উদয় হলো, কে এই তানিয়া? কেন তাকে সরকারি স্পেশাল কেবিনে আনা হলো? এইসব ভাবতে ভাবতে আমি অফিসে চলে আসলাম। অফিস থেকে ছুটি নিয়ে আবার হাসপাতালে চলে আসলাম। এসে দেখি তানিয়ার ঘুম ভেঙেছে, হাতে স্যালাইন চলছে। আমাকে দেখে আম্মু বললেন, সুমন, তুই বৌমার কাছে থাক, আমি বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে, যান, আমি থাকছি। আম্মু চলে গেছে। আমি তানিয়ার পাশে বসে আছি। আমি তানিয়ার পাশে বসে কিছুক্ষণ পর আব্বু এসেছে। আমি উঠে আব্বুকে বসতে দিলাম। আব্বু বসে তানিয়ার সাথে কথা বলছে। আজকের দিনটা অন্য দিনের চেয়ে ব্যতিক্রম, কারণ আজ কেউ তানিয়ার উপরে রাগ দেখাতে পারছে না। যে মানুষটা দুই চোখের বিষ এই তানিয়া, সেই মানুষটিও আজ অনেক ভালো ব্যবহার করছে ওর সাথে। আব্বু তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি দাঁড়িয়ে আছি। তখনই আমার ফোন বেজে উঠল। দেখি জিনিয়া কল করেছে। কল রিসিভ করলাম। হ্যালো হ্যালো, তুমি কোথায় এখন? হাসপাতালে। কেন, একটু দেখা করতে পারবা? এখনই তো হবে না, বিকেলে দেখা করি। আচ্ছা ঠিক আছে, বিকেলে ব্রিজের উপরে এসো। ঠিক আছে, আসবো। ফোন কেটে দিলাম। একটু পরে আম্মু আসলো দুপুরের খাবার নিয়ে। আমরা সবাই খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তখনই দেখি সেই দিনের সে ছেলেটা তড়িঘড়ি করে রুমের দরজায় এসে দাঁড়ালো। আমাকে দেখে চমকে গেছে মনে হয়। ওকে দেখে আম্মু বলল, আরে সোহেল, তুমি এসেছো, ভালো হয়েছে, আসো একসাথে বসো, খাবে। ছেলেটার নাম তাহলে সোহেল, জেনে ভালোই লাগলো। সোহেল বলল, আমি খেয়ে এসেছি, আপনারা খেয়ে নিন, আমি বাইরে আছি। আম্মু, আপনি ওকে চেনেন? কেন চিনব না, ও তো তোর সেলিম আঙ্কেলের ছোট ছেলে। কেন, তুই চিনিস না? যদি বলি চিনি না তাহলে অনেক কথা বাড়বে। হ্যাঁ চিনি তো, কি হলো, আসো। না আন্টি, থাক, আপনারা খেয়ে নিন। আমি বললাম, আম্মু খেতে বলেছে, তোমাকে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসো বসো। আমরা সবাই খেতে বসলাম। আমি যেই খাবার মুখে দিতে যাব তখনই তানিয়ার কথা মনে পড়ল। একে আমার বউকে রেখে খাচ্ছি, ছি ছি ছি, এ কেমন কাজ করছি আমি উঠে গিয়ে তানিয়ার পাশে বসে ওকে খাবার খাইয়ে দিচ্ছি। আমার কাণ্ড দেখে আম্মু হাসতে লাগলেন, সাথে সোহেলও। তানিয়া আমার হাতে খেতে একটু লজ্জা পাচ্ছে, কিন্তু না বলার উপায় নেই। ওকে খাইয়ে দিয়ে আমি খেতে বসলাম। আমি খাওয়া শেষ করে তানিয়ার পাশে বসে আছি। তখনই ডাক্তার এসেছে। ওকে দেখে বললেন, আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে, আপনারা চাইলে আজই নিয়ে যেতে পারেন। আমি বাসায় গিয়ে দেখে আসব। ঠিক আছে, আপনি রিলিজ দেন ওকে। ওকে সন্ধ্যায় বাড়িতে নিয়ে যাবেন। ওকে, ধন্যবাদ আপনাকে। ডাক্তার চলে গেছে। আমি বললাম, আম্মু, ডাক্তার তো সন্ধ্যা রিলিজ করে দিবে, তাহলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি আসিস, আমি আর সোহেল এখানে আছি। আচ্ছা থাকেন, আমি যাই। আমি হাসপাতাল থেকে বাইরে এসে জিনিয়াকে ফোন দিলাম। আমি কিছুক্ষণ পরে ব্রিজের উপরে পৌঁছালাম। দেখি জিনিয়া এসে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে, মন খারাপ কেন? আচ্ছা তুমি কি চাও বলো তো? কি চাই মানে? আমার বিয়ের জন্য বাড়ি থেকে চাপ দিচ্ছে, আমি এখন কি করব? হো, এই কথা। আচ্ছা আর 1 মাস অপেক্ষা করো, আর আমি কাল তোমাদের বাড়িতে গিয়ে কথা বলবো। সত্যি তুমি আমাদের বাড়িতে যাবে? হ্যাঁ সত্যি বলছি, যাব। জিনিয়ার বাড়িতে যাওয়ার কথা শুনে জিনিয়া খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। আরে কি শুরু করলে, থামো। চলো দুজনে ফুচকা খেতে যাব। হ্যাঁ চলো। দুজনে বসে ফুচকা খাচ্ছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তানিয়াকে নিয়ে বাড়িতে যেতে হবে, তাই আর দেরি করলাম না। জিনিয়াকে বললাম বাড়ি চলে যেতে। ও চলে গেল। আমি হাসপাতালের দিকে রওনা হলাম। হাসপাতালে এসে দেখি আম্মু আর তানিয়া দাঁড়িয়ে আছে। আমি কাছে আসতে ঠাস ঠাস আম্মু আমার 2 গালে 2টো থাপ্পড় মেরেছে।
মারলেন কেন? কি করেছি? এত দেরি করে আসলি কেন? কখন থেকে দাঁড়িয়ে আছি জানিস? তাই বলে এত জোরে মারবেন? মেরেছি, আরও মারব। তানিয়া বলল, থাক আম্মু, এখন বাড়ি চলেন, আমার কেমন যেন লাগছে। হ্যাঁ আসো। আমি তানিয়াকে ধরে গাড়িতে উঠালাম। আম্মু পেছনে বসেছেন আর তানিয়া আমার পাশে বসেছে। আমি ড্রাইভিং করছি। বাড়িতে ফিরতে রাত 8টা বেজে গেছে। বাড়ি ফিরে খাবার খেয়ে তানিয়াকে নিয়ে ঘরে আসলাম। ওকে ঔষধ খাইয়ে দিয়ে শুইয়ে দিলাম। তখনই দেখি জিনিয়া ফোন করেছে। ফোন রিসিভ করলাম। হ্যালো। অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আব্বা বলেছে কাল বিকেলে নাকি ছেলেপক্ষের লোক আসবে। আমি এখন কি করব? তুমি চিন্তা করো না, কাল সকালে তো আমি আসছি তোমাদের বাড়িতে। আচ্ছা, আমার আব্বু যদি তোমাকে অপমান করে তখন কি করবে? আরে এত চিন্তা করো না তো, আগে এসে কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল এসো। ঠিক আছে, এখন ঘুমাও। বলে ফোন কেটে দিলাম। তানিয়া ঘুমিয়ে পড়েছে। আমি নিচে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালে ঘুম ভাঙল ফজরের আজান শুনে। অজু করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তানিয়া ফ্রেশ হতে গেছে ওয়াশরুমে। আমি বসে রইলাম। কিছুক্ষণ পরে তানিয়া আসলো। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে একসাথে নিচে আসলাম। নাস্তা করছি সবাই একসাথে। তখন আম্মু বলে উঠল, সুমন, আমরা আজ একটা বিয়ের অনুষ্ঠানে যাব, তুমি সময় মতো চলে এসো। আচ্ছা ঠিক আছে, আসবো। আমি তাহলে অফিসে যাই। ঠিক আছে, যাও। আমি রুমে এসে রেডি হয়ে বেরিয়ে আসলাম। আর তানিয়াকে বললাম সময় মতো ঔষধ খেয়ে নিতে। আমি বাইক নিয়ে চলে আসলাম। উদ্দেশ্য জিনিয়াদের বাড়ি। জিনিয়ার আব্বুর সাথে কথা বলা। জিনিয়াকে ফোন করে দিলাম। কিছুক্ষণ পরে চলে আসলাম জিনিয়াদের বাড়ি। কলিং বেল বাজতেই জিনিয়া দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকতে জিনিয়ার আম্মু বলল, আরে সুমন যে, কেমন আছো বাবা? এসো এসো। জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তুমি বসো, আমি তোমার আঙ্কেলকে ডেকে দিচ্ছি। ঠিক আছে। আমি আর জিনিয়া কথা বলছি, তখন জিনিয়ার আব্বু এসেছে। আমি উঠে দাঁড়িয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জিনিয়ার আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো? জি আমিও ভালো। দাঁড়িয়ে আছো কেন? বসো। জি আমি বসছি। এদিকে জিনিয়ার আম্মু চা নাস্তা নিয়ে এসেছেন। আমি জিনিয়ার আব্বুকে আমার আর জিনিয়ার বিষয়টি বললাম। জিনিয়ার আব্বু বলল, সব বুঝলাম, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? একটা দলিলে সই করতে হবে। তুমি 1 মাসের মধ্যে তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমার মেয়েকে বিয়ে করবে, তার প্রমাণস্বরূপ দলিলে। ঠিক আছে, দলিল রেডি রাখবেন। আমি এক সময় এসে সই করে দিয়ে যাব। এখন আমি তাহলে উঠি, অফিসে যেতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। অফিসের কাজে মন দিলাম। কাজ শেষ হলো দুপুর 2টার দিকে। কাজ শেষ করে বাড়ি চলে এসেছি। এসে দেখি সবাই রেডি হয়ে আছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, তখনই তানিয়া এসে বলে, আজ আপনাকে কেমন যেন লাগছে, কোনো কারণে কি মন খারাপ? আমি ঠিক আছি, কারণ 1 মাসের মধ্যে তানিয়াকে ডিভোর্স দিতে হবে যেভাবেই হোক। তাই ওর সাথে এখন থেকে সবসময় খারাপ ব্যবহার করতে হবে। আমাকে দেখে ও বুঝতে পেরেছে আমি কিছু একটা নিয়ে চিন্তা করছি। তাই আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? তো কেমন করব শুনি? আর কেমন করব না করব তা কি তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? যত সব অশিক্ষিত মেয়ে, এখান থেকে যাও, আমি ঠিক আছি। আমার ভাবসাব দেখে আর কিছু না বলে নিচে চলে গেল। ওকে একা দেখে আম্মু বলল, কিরে সুমন কোথায়? ওর জরুরি একটা ফোন এসেছে, তাই আমি চলে এসেছি। ও কথা বলে আসবে বলেছে। আমি সিঁড়িতে দাঁড়িয়ে সব শুনলাম। যাক, আম্মুর সাথে কিছু বলেনি। আমাকে দেখে তানিয়া বলল, এই তো চলে এসেছে, তাহলে চলো সবাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। আমরা সবাই একসাথে রওনা দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। 1 ঘন্টা পর বিয়ে বাড়ি পৌঁছালাম। সবাই গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ঢুকতেই কিছু মেয়ে এসে আমাকে ঘিরে ধরল। আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। এরা আমাকে বর ভাবছে কেন? কিন্তু পরক্ষণে আমার ভুল ভাঙল। মেয়েগুলো আমার মামাতো বোন আর খালাতো বোন। আমি এক এক করে সবার সাথে কথা বললাম, কিন্তু একজন নেই এদের মাঝে। ওর নাম রীতা। তার মানে রীতার বিয়ে আজ, অথচ আমি জানি না। আমরা সবাই রীতার কাছে গেলাম। দেখি রীতা বউ সেজে বসে আছে। আমাকে দেখে বসা থেকে উঠে এগিয়ে আসলো আমার দিকে, কিন্তু না, ও তানিয়ার কাছে গিয়ে তানিয়াকে জড়িয়ে ধরল। ওদের কাণ্ড দেখে মনের মাঝে প্রশ্ন জাগলো, রীতা তানিয়াকে কিভাবে চেনে? হঠাৎ রীতার ডাকে হুঁশ ফিরল। কিরে ভাইয়া, কি ভাবছিস? কই কিছু না তো। আমার কাছে লুকানোর চেষ্টা করছিস? তেমন কিছু না, ভাবছি আমি এত তাড়াতাড়ি পর হয়ে গেলাম। মানে কে পর করে দিল তোকে? তুই পর করেছিস? কি বলছিস তুই? আমি কিভাবে পর করে দিলাম? পর করেছিস না তো কি? তোর বিয়ে আর আমাকে বলিসনি, তাহলে আমি পর ছাড়া কি? ও এই কথা, আসলে থাক, আর বলতে হবে না। এসে শুরু করে দিয়েছিস? থাম এবার, অনেক ঝগড়া করেছিস। রীতা, তুই তোর জায়গায় গিয়ে বস, আম্মু এসে বলল। রীতা বলল, আচ্ছা ফুপু, আপনারাও বসেন। আর ভাইয়া, তুই আমার সাথে আয়। কোথায়? আমার বিয়ের সময় তুই আমার পাশে থাকবি। ঠিক আছে, থাকবো, তবে এখন একটু ঘুরে আসি। আমি মামা আর মামিদের সাথে দেখা করে বসে আছি। তখনই দেখি তানিয়া আর সোহেল কথা বলছে। আমাকে দেখতে পেয়ে তারা আলাদা হয়ে গেছে। আমি কিছু বললাম না। আমি উঠে রীতার পাশে গেলাম। তখনই সবাই বলে উঠল, বর এসেছে, বর এসেছে। সবার সাথে আমিও গেলাম বরকে দেখতে।
কাছে যেতে দেখি বর্তনা একদম রাজপুত্র। আমার মামাতো বোন আর খালাতো বোনেরা গেট আটকে দাঁড়িয়ে আছে, বরপক্ষের কাছে কিছু দাবি করছে। আমি সামনে যেতে দেখি 1000 টাকার 2টি নোট রিমির হাতে দিচ্ছে, কিন্তু দিচ্ছে না। আমাকে দেখে নিতে যাবে, তখনই আমি বলি, টাকা নিবি না, আরও দিতে হবে। আমার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। বর সাহেব একটু ভয় পেয়ে আমার দিকে তাকাতেই আমাকে চিনতে পেরে সবার সামনে আমাকে জড়িয়ে ধরল আর বলল, আরে সুমন, তুই কতদিন পরে দেখা? হ্যাঁ হ্যাঁ, প্রায় 3 বছর। কোথায় ছিলেন এতদিন? দেশের বাইরে ছিলাম। আরে পরে কথা হবে, এখন আমার বোনেরা দাঁড়িয়ে আছে, টাকা দিয়ে দে পুরো 5000, না দিলে এখানে দাঁড় করিয়ে রাখবো। আরে বাবা, দিচ্ছি, এই নাও তোমাদের 5000 টাকা। রিমি, হয়েছে তো এখন? হ্যাঁ হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে রিমি, তোমার দুলাভাইকে নিয়ে যাও এবার। বলা মাত্রই রিমি বরের হাত ধরে নিয়ে চলে গেল। আরে আমি তো বরের নামটা বললাম না। বরের নাম আসিফ কবির, আমার সব থেকে কাছের বন্ধু। রিমি আসিফকে নিয়ে বরের সামনে বসিয়ে দিল। আমি রিতার পাশে দাঁড়িয়ে রিতাকে বললাম, তোর বরটা যা হয়েছে না, আমি মেয়ে হলে তোর আগে ওকে বিয়ে করতাম। অনেক বলেছিস, এবার থাম একটু। আচ্ছা থামলাম, আর একটাও কথা বলবো না। আমি রিতার পাশে বসে আছি। কিছুক্ষণের মধ্যে কাজী এসেছে বিয়ে পড়ানোর জন্য। আমি বসে আছি, হঠাৎ রিতা আমার হাত ধরল অনেক শক্ত করে। মনে হচ্ছে কেউ ওকে জোর করে নিয়ে যাচ্ছে। কাজীর কাজ করে চলে গেল। আমি রিতাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার হাত এত শক্ত করে ধরলি কেন? আমার অনেক ভয় করছিল তাই। ও তাই বুঝি, তোর আবার ভয়ও আছে? আচ্ছা তুই থাক, আমি আসছি বলে চলে আসলাম। এদিকে তানিয়া আমাকে খোঁজ করছে। আমি তানিয়ার কাছে যাচ্ছি, তখনই দেখি কিছু ছেলে তানিয়াকে বিরক্ত করছে। আমি কাছে গেলাম, তখনই তানিয়া আমাকে জড়িয়ে ধরল। আমি তানিয়াকে ছাড়িয়ে ছেলেগুলোকে চড় থাপ্পড় মেরে বিদায় করে দিলাম। এদিকে অনুষ্ঠান প্রায় শেষের পথে। আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার বউকে বরের হাতে তুলে দেওয়ার পালা। আমরা সবাই গাড়ির কাছে আসলাম। রিতা প্রচুর কান্না করছে। ও কান্না থামিয়ে বলে, সুমন কোথায়? ওকে তো দেখছি না, কোথায় গেছে ও? আমি তো এখানেই বলেই কেঁদে দিয়েছি। রিতা এসে আমাকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, আজ আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। ভালো থাকিস ভাই, আর আমার জন্য দোয়া করিস। কে বলেছে দূরে চলে যাচ্ছিস? তোকে দূরে যেতে দিলে তো যাবি। আমি আগে যেমন তোর কাছে ছিলাম তেমনই আছি আর থাকবো। আর হ্যাঁ, তোর শ্বশুর শাশুড়ির প্রতি যত্নশীল হবি, আর আসিফের দিকে খেয়াল রাখবি। এখন যা, গাড়িতে ওঠ, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি, তার আগে তুই আমাকে শক্ত করে একটু জড়িয়ে ধর। আমি রিতাকে জড়িয়ে ধরে কাঁদছি, রিতাও কাঁদছে। কিছুক্ষণ পরে আসিফ বলে, অনেক কেঁদেছ, এবার থামো। আসিফের কথায় আমাদের হুঁশ ফিরল। হ্যাঁ রিতা, এবার যা বোন। আর আসিফ, আমি আমার একমাত্র প্রাণের বন্ধু, আমার সুখ দুঃখের সাথী। আমার বোনকে তোর হাতে তুলে দিলাম। কোনোদিন যেন কোনো কারণে ওকে একটু অবহেলা করবি না। কোনো সমস্যা হলে আমাকে জানাবি। চিন্তা করিস না, আমি তোর বোনকে রাজরানী করে রাখবো, দেখিস। এবার তাহলে যেতে পারিস। রিতা বোন আমার, আর কাঁদিস না, আমি কাল তোকে দেখে আসবো। এবার যা, গাড়িতে ওঠ। রিতাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা সবাই বাড়ির ভেতরে চলে আসলাম। সবাই চুপ, কিন্তু রিতার আম্মু কেঁদেই চলেছে। আমি মামানির কাছে গিয়ে কিছু সময় বোঝানোর পরে একটু শান্ত হলো। আমি মামানি মামাতো ভাই বোনদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই বলল আজ রাত থেকে সকালে চলে যেতে, কিন্তু থাকলাম না। আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি যেতে যেতে 3টা বেজে গেছে। ঘরে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আর ভাবছি কাল থেকে শুরু হবে আমার মিশন। যে করেই হোক তানিয়াকে ডিভোর্স দিতে হবে। হঠাৎ রিতার কথা মনে পড়ল, ওর সাথে কাটানো দিনগুলো, ওর সাথে কত দুষ্টুমি করেছি ছোট থাকতে। রিতার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালে ঘুম ভাঙলো তানিয়ার ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম একেবারে অফিসের জন্য। নিচে এসে নাস্তা করে বেরিয়ে আসলাম। অফিসে এসে কাজ করছি। হঠাৎ দেখি রিতা অফিসের মধ্যে ঘোরাঘুরি করছে। আমি রিতার কাছে গেলাম আর বললাম, কিরে রিতা, তুই এখানে কখন এলি? আর এখানে আসার কারণ কি? রিতা বলল, মিস্টার সুমন, আমি এই অফিসের মালিকের একমাত্র ছেলে, মিস্টার আসিফ কবিরের স্ত্রী। সুতরাং আপনি আমাকে ম্যাডাম বলে ডাকবেন, বুঝেছেন মিস্টার সুমন? জি ম্যাম, বুঝেছি। আরে আমি একটু মজা করলাম, মাথা কেন নিচু করছিস? কেমন আছিস তাই বল। ভালো, যে ভয় পাইয়ে দিয়েছিস তাতে আর ভালো থাকা। তা আসিফ কোথায়? কোথায় আর থাকবে, আছে রুমে। চলো রুমে যাই। হ্যাঁ চল। আমি আর রিতা আসিফের রুমে গেলাম। আমাকে দেখে আসিফ অবাক। আরে সুমন, তুই এখানে কখন এলি? স্যার, আমি ঠিক সময় মতো এসেছি। কিরে, তুই আমাকে স্যার বলছিস কেন? স্যারকে স্যার ছাড়া কি বলবো? তার মানে তুই এই অফিসে জব করিস? জি স্যার, আমি এই অফিসের ম্যানেজার পদে আছি। শোন সুমন, তুই যদি আর একবারও স্যার বলেছিস, তোকে আমি কি করবি শুনি? যাক, ভালো হয়েছে, মাঝে মাঝে নাক ডেকে ঘুমানো যাবে। কি বলো রিতা? জি না স্যার, নাক ডাকা চলবে না। যদি নাক ডাকা হয় নাক কেটে দেব। এই তো কাজের মতো কথা বলেছিস। আর স্যার, এই অফিসের নিয়ম অনুযায়ী ম্যানেজার অফিস মিস করলেও কোম্পানির মালিক অফিস মিস করতে পারবে না। আচ্ছা, আমি এখন যাই, হাতে অনেক কাজ করতে হবে। আচ্ছা, ভালো কথা।
তোদের কাল বিয়ে হলো আর আজ অফিসে, মানে কি এসবের? সব তোর এই ঝামেলা বোনের জন্য। সকালে উঠে কানের 12টা বাজিয়ে ছেড়েছে অফিসে আসবে বলে। কি একদিন পান্ডা হতে আমার আদরের বোনটা তোর কাছে ঝামেলা? এই জন্যই বলি, বোনকে মেরে কেটে ফেললেও বন্ধুর হাতে তুলে দেওয়া উচিত না। আরে আমি এমনি মজা করে বলেছি, তোর বোনের অসম্মান করা মানে তো তোর অসম্মান করা। আচ্ছা এখন যাই, কাজগুলো কমপ্লিট করি। ওকে যা, আমরা এখন বের হব, একটু পরে আব্বু আসবে। আচ্ছা যা, সাবধানে যাস। ওরা চলে গেল, আমি কাজে হাত দিলাম। কাজ শেষ হলো বিকেলের দিকে। অফিস থেকে বের হয়ে জিনিয়াদের বাড়ির পথে রওনা দিলাম। যেতে যেতে একটা জ্যামে পড়লাম। হঠাৎ দেখি সোহেল আর তানিয়া কোথায় যেন যাচ্ছে। আমি ফোন বের করে কিছু ছবি তুলে নিলাম, যাতে পরে অস্বীকার না করতে পারে আর ডিভোর্স দিতে সহজ হয়ে যায়। এরই মধ্যে জ্যাম ছুটেছে। আমি আবার বাইক চালাতে শুরু করলাম। জিনিয়াদের বাড়ি পৌঁছে কলিং বেল চাপতে জিনিয়ার আম্মু দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকলাম। জিনিয়া একটা কাগজ নিয়ে এসে বলে, এই নাও, এই কাগজে একটা সাইন করে দাও। হ্যাঁ দাও। আমি কাগজ হাতে নিয়ে ভালো করে পড়লাম, সব ঠিক আছে। আমি সিগনেচার করে দিলাম। জিনিয়া কাগজটা আমার হাত থেকে নিয়ে নিল। আমি চলে আসলাম। বাড়িতে এসে কলিং বেল টিপতেই তানিয়া দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকলাম। ঘরে এসে ফ্রেশ হয়ে নিচে এসে বসলাম। একটু পরে তানিয়া চা করে আনলো। আমি বললাম, আম্মু কোথায় গেছে? আম্মু একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। আচ্ছা এখান থেকে যাও, আমি একটু একা থাকবো। তানিয়া চলে গেছে। আমি ফোন বের করে ছবিগুলো দেখতে থাকলাম। একটু পরে আম্মু আসলো, সাথে একজন মহিলা এসেছে। আম্মু আমাকে বলল, সুমন বলতো কে ইনি? চিনতে পারছি না। কে ইনি আম্মু? ভালো করে দেখ, ভেবে দেখ। আমার মনোযোগ ছিল তানিয়ার ওই ছবির উপর। আম্মুর কথা এবার একটু গুরুত্ব দিয়ে আমি চিন্তা করছি কে হতে পারে ইনি, আর আমাদের বাড়িতে কেন। চেনার চেষ্টা করছি। হঠাৎ আমার এক দূর সম্পর্কের ফুপুর কথা মনে পড়ল। হ্যাঁ, ইনি তো রাহেলা আন্টি। খুব ছোট থাকতে আন্টির সাথে পরিচয় হয়েছিল। সেদিনের সব কথা মনে না থাকলেও আন্টি আমাকে বিদেশি চকলেট আর একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়েছিলেন, সেই কথা খুব ভালো মনে আছে। তারপর থেকে উনি নিয়মিত আমাদের বাড়িতে আসা যাওয়া করতেন। আন্টিকে আমি শেষবারের মতো দেখেছিলাম আমার বয়স যখন 10 বছর তখন। এরপর আর দেখা মেলেনি। আজ আবার হঠাৎ করেই আম্মুর সাথে আমাদের বাড়িতে চলে এসেছেন। আমি বললাম, আমি চিনেছি, কিন্তু আপনি কোথা থেকে আসলেন? আর আপনি এতদিন কোথায় ছিলেন আমাদের ছেড়ে? আর বলিস না, সিলেটের এক মেডিকেল কলেজে চাকরি হয়েছে, দেশে আসার সময় পাইনি, তাই এতদিন নিখোঁজ ছিলাম। আচ্ছা আপনি এত নিষ্ঠুর কেন? আমাদের কথা কি একদিনও মনে পড়েনি? আপনার সাথে আর কথা বলবো না। ওরে আমার সোনা ছেলে, অনেক রাগ করেছো আমার উপর। হ্যাঁ রাগ করেছি। কি রে সুমন, তানিয়া কোথায়? আম্মু জিজ্ঞেস করলো। আছে, কোথায় খুঁজে দেখেন। যা তো, একটু দেখে আয় তো কি করছে মেয়েটা। আচ্ছা ঠিক আছে। অনিচ্ছা সত্ত্বেও আমি তানিয়াকে খুঁজতে চলে আসলাম। রুমে এসে দেখি তানিয়া যেন কার সাথে ফোনে কথা বলছে। আমাকে দেখে ফোন কেটে দিল। আমি গিয়ে ওর হাত থেকে ফোন নিয়ে দেখি জান বলে সেভ করা। আর কতদিন চলবে এসব লুকোচুরি? এর থেকে ভালো তুমি আমার ঘাট থেকে নামো, এতেই ভালো। কি বলছেন এসব? ঠিকই বলছি। তোমার মতো একটা অশিক্ষিত মেয়েকে নিয়ে ঘর করতে পারবো না। দেখেন, আমাকে অশিক্ষিত বললে ভালো হবে না, কিন্তু আমি লেখাপড়া কম জানি তার মানে এই না যে আমি অশিক্ষিত। হ্যাঁ অনেক হয়েছে, এখন আমার সামনে থেকে দূর হও। আমি ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। বের করে দেওয়ার সময় কোনো এক কারণে ওর ফোনটা পড়ে ডিসপ্লে ভেঙে যায়, কিন্তু কিছুই বলল না, সোজা নিচে চলে গেল। আমি দেখি রাহেলা আন্টিকে দেখি সালাম করলো। আমি ভাবলাম আম্মু হয়তো আগে থেকে বলে রেখেছিল। আমি ঘরের দরজা লক করে শুয়ে পড়েছি। রাত 11টার পরে আমার ঘুম ভাঙে। তানিয়াকে ঘরে দেখতে না পেয়ে ঘরের চারদিকে একবার চোখ বোলালাম, কিন্তু কোথাও নেই। পরক্ষণে মনে পড়ে আমি তো ওকে বাইরে রেখে দরজা লক করে দিয়েছিলাম। আমি আর দেরি না করে দরজা খুলে দেখি তানিয়া দরজার কাছে বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি কিছু না বলে নিচে আসলাম। খুব ক্ষুধা লেগেছে, তাই খাবার টেবিলের কাছে গেলাম। দেখি খাবার রেডি করা আছে। আমি খেতে বসলাম। খাওয়া শেষ করে আবার রুমে এসে শুয়ে পড়লাম। এতক্ষণ তানিয়া আমার পেছন পেছন ঘুরছিল, কিন্তু আমি নিজে তো কথা বলিনি, ওকেও কথা বলার সুযোগ দেইনি। শুয়ে শুয়ে অনেক কিছু চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালে ঘুম ভাঙল ফজরের আজান শুনে। অজু করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে আজ অনেক দেরি করে বাসায় ফিরলাম। রুমে এসে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। নিচে এসে দেখি আম্মু আর আন্টি নাস্তা রেডি করছে। আমাকে দেখে আন্টি বলে, এই সুমন আয়, আজ আমি নিজের হাতে নাস্তা তৈরি করেছি। হ্যাঁ আসছি। আমি নাস্তা করে বেরিয়ে আসলাম, কিন্তু আজ নিজেকে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, অথচ বুঝতে পারছি না এমন হওয়ার কারণ। এত বেশি চিন্তা না করে বাইক নিয়ে অফিসে চলে আসলাম। কাজে হাত দিলাম, কিন্তু কাজে মন বসছে না, তাই একটু মনটা ফ্রেশ করার জন্য ঘুরতে বের হলাম। জিনিয়াকে ফোন করে একটা রেস্টুরেন্টে আসতে বললাম। 30 মিনিট পরে জিনিয়া আসলো। আমি আর জিনিয়া বসে কথা বলছি, তখনই তানিয়া এসে জিনিয়াকে থাপ্পড় মারল আর বলতে লাগলো, এই নির্লজ্জ মেয়ে, তোমার কি একটুও লজ্জাশরম নেই নাকি? অন্যের বরের সাথে ঘুরছ, আর আপনার কি সমস্যা? ঘরে সুন্দরী বউ রেখে এই চুল পাকনা বুড়ির সাথে কি?
কি বলছো এসব? আর এখানে কি? কে আসতে বলেছে এখানে? আর জিনিয়াকে মারলে কেন? আমি আপনার অফিসে যাচ্ছিলাম আপনার এই ফাইলটা দিতে। রাস্তায় দেখে আপনি এদিকে আসছেন, আর এখানে এসে দেখি এই মেয়ের সাথে আপনি কথা বলছেন। আমি আপনাদের অনেক কথা শুনেছি, এখন চলেন আমার সাথে বলেই আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। রেস্টুরেন্টের ভেতরে যারা ছিল সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর জিনিয়া তো বিস্ময়ে হতবাক। আমি কিছু না বলে সোজা ওকে বাড়িতে নিয়ে আসলাম। রুমে এনে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে খাটের উপরে ফেলে দিলাম আর বললাম, আমি যার সাথে কথা বলি না কেন তাতে তোর কি? তুই আমার শাসন করার কে? আর যদি কোনোদিন বেশি বাড়াবাড়ি করিস তখন বুঝবি কত দিনে মাস যায়। ওকে ঘরে রেখে আমি বাইরে এসে জিনিয়াকে ফোন করে তানিয়ার হয়ে ক্ষমা চেয়ে নিলাম। আজ আর অফিসে যাব না, আর ভালো লাগছে না, তাই ভাবলাম আসিফদের বাড়ি থেকে ঘুরে আসি। বাইক নিয়ে আসিফদের বাড়িতে যাচ্ছি। 1 ঘন্টা পরে আসিফদের বাড়িতে পৌঁছালাম। দেখি রীতা আর আসিফ ভেতরে ঢুকছে। আমাকে দেখে ওরা একটু অবাক হলো, বুঝতে পারলাম। আমিও ওদের সাথে ভেতরে ঢুকলাম। আমাকে বসতে বলে রীতা রুমে চলে গেল, আর আসিফ গেল ওর আম্মুকে ডাকতে। আমি বসে রইলাম। একটু পরে আসিফ ওর আম্মুকে নিয়ে আসলো। আসিফের আম্মুকে দেখে আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আন্টি এখন নিজে হাঁটতে পারছে না, হুইল চেয়ারে বসে থাকে। আমি আন্টিকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আসিফের আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, আমি ভালো আছি। আসিফের আম্মু রীতাকে ডাক দিল। রীতা চা নিয়ে হাজির। আমি, আসিফ, রীতা আর আন্টি সবাই একসাথে চা খেলাম। অনেক কথা হলো আন্টির সাথে। আন্টি দুপুরে খেয়ে যাওয়ার জন্য বাধ্য করলেন। আমি আর না করতে পারলাম না। দুপুরে খেয়ে প্রায় বিকেলের দিকে চলে আসলাম। বাড়িতে আসতে দেখি সবাই নীরব, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। সচরাচর এমন হয়ই না, তার উপর আবার রাহেলা আন্টি এসেছে। এমন ঘুটঘুটে নীরবতা পালন করার কোনো প্রশ্নই আসে না। আমি সবার দিকে একবার করে দৃষ্টি দিলাম। এখানে সবাই থাকলেও একজন নেই। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু কি হয়েছে? আজ সবাই নীরব কেন? আর তানিয়া কোথায়? ওকে যে দেখছি না বলেই ডাকা শুরু করলাম, তানিয়া, তানিয়া। আম্মু বলল, ডেকে লাভ নেই, সে বাড়িতে নেই। বাড়ি নেই মানে? কোথায় গেছে? বলে যায়নি কোথায় গেছে। আমি জানতাম এমন কিছু হবে। আমি বিয়ের আগে বলেছিলাম আমি কোনো গেও অশিক্ষিত মেয়েকে বিয়ে করব না, কিন্তু আপনি আমার কথা শুনেননি। এখন বোঝেন? এসব এখন ভাবার সময় না, আগে তানিয়াকে খোঁজা দরকার। আপনি খুঁজে বেড়ান, আমি পারবো না। পারবি না মানে? ও তোর বউ। বউ? আমি কোনো অশিক্ষিত মেয়েকে বউ হিসেবে মানি না, আর কোনো দিন মানতেও পারবো না। আর তাছাড়া কয়েকদিন পরে আমি ওকে ডিভোর্স দেব। কি বলছিস তুই এসব? ঠিকই বলছি। এখন আমি প্রচুর ক্লান্ত, ঘরে গেলাম। তোর যা ইচ্ছা কর। আমি গেলাম তানিয়ার খোঁজে। এই বলে আম্মু চলে গেল। আমি ঘরে চলে আসি। খুব টেনশন হচ্ছে ওর জন্য। যদিও মনে মনে ওকে খুব ঘৃণা করি, তবুও এখন তো ও আমার স্ত্রী, তাই না? মন মানতে পারছি না। এদিকে আম্মু গেছে ওকে খুঁজতে। আমি ঘরে এসে হাতে মুখে পানি দিয়ে শুয়ে পড়লাম। ভাবছি কি হতে যাচ্ছে। তখনই নিজের ভেতর থেকে উত্তর আসে, তুই অনেক বড় ভুল করছিস। তুই যার প্রেমে অন্ধ হয়ে নিজের স্ত্রীর সাথে খারাপ আচরণ করছিস, তোর সেই প্রেমিকা কি তোকে সত্যি ভালোবাসে? এসব কি ভেবেছিস তুই? ভাবিসনি। তানিয়া তোর বিবাহিতা স্ত্রী, সেই এখন তোর সব কিছু। তুই কি জানিস না বিয়ের মাধ্যমে দুটি জীবন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়? তুই সব জানিস। এখনো সময় আছে, ভেবে দেখ তুই আসলে কি করছিস। আমি নিজেকে নিজে ধিক্কার দিলাম। বললাম, তুই কি পাগল হয়ে গেছিস সুমন? তানিয়া একটা অশিক্ষিত মেয়ে, তাকে তুই কি করে জীবনসঙ্গী হিসেবে মেনে নিবি? কখনোই না। তানিয়ার থেকে জিনিয়া অনেক শিক্ষিত, স্মার্ট আর মডার্ন। তোর পাশে শুধু জিনিয়াকেই মানায়, আর কাউকেই না। শুয়ে শুয়ে এসবই ভাবছি। এমন সময় অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে বলল, হ্যালো সুমন, তাড়াতাড়ি ক্লাবে চলে আসো, এখানে তোমার তানিয়া আছে, ওর খুব বিপদ, তুমি ওকে বাঁচাও। এ বলে ফোন কেটে দিল। আমি আর দেরি না করে ক্লাবে চলে গেলাম। ভেতরে যেতে একটা মেয়ে আমাকে বলল, স্যার আসেন, আমার সাথে দ্বিতীয় তলায় আসেন, আজ আপনি আমার পার্টনার। এসব কি জানতো এখান থেকে? আমি এখানে আমার স্ত্রীর খোঁজে এসেছি, আমি কেন আপনার সাথে যাব? অচেনা মেয়েটি বলল, এখানে কেউ খালি নেই স্যার, সবাই কাজে ব্যস্ত, অন্য কাউকে খুঁজুন, আমি পারবো না। বলে আমি এদিক সেদিক তাকিয়ে দেখি সবাই ডান্স করছে, কিন্তু ক্লাবের এক কোণে কয়েকটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। ছেলেগুলোর সাথে একটা মেয়েও ছিল, কিন্তু মেয়েটার মুখ বাঁধা, যাতে কেউ চিনতে না পারে। আমি তাদের কাছে যেতে মেয়েটা চলে গেল। আর যে মেয়েকে ওরা ডিস্টার্ব করছিল সেই মেয়েটা ছিল তানিয়া। আমাকে দেখে তানিয়া আমাকে জড়িয়ে ধরল। ছেলেগুলো তানিয়ার হাত ধরতে যাবে, তখনই আমি বলি, এই যে মিস্টার, আস্তে, কি করছো তোমরা? দেখছো না মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছে? ছেলেগুলো বলল, তাতে কি, আজ আমাদেরও জড়িয়ে ধরবে। তা কি করে হয়? যে আমাকে একবার জড়িয়ে ধরে তাকে কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না। বলে তানিয়াকে বুকে জড়িয়ে ধরে ছেলেগুলোকে চড় থাপ্পড় মারতে লাগলাম। একসময় ওরা সবাই পালালো। আমি তানিয়াকে নিয়ে বাড়ি ফিরলাম। তানিয়াকে দেখে আম্মু অনেক খুশি, কিন্তু জেরা করার কথা ভুল হলো না।
আম্মু বলল, এই মেয়ে, তুমি আজ সারাদিন কোথায় ছিলে? তানিয়া বলল, আম্মু, আমি ওনার অফিসে যাচ্ছিলাম একটা সিএনজিতে করে। আমার সাথে একটা মেয়েও উঠল। কিছু দূর যাওয়ার পর আমি আর কিছুই জানি না। যখন জ্ঞান ফিরল দেখি আমি একটা অন্ধকার ঘরের ভেতরে, কিন্তু ভেতরে কেউ নেই। আমার হাত আর পা বাঁধা ছিল। তারপর সেই মেয়েটার সাথে অনেকগুলো ছেলে আমার কাছে এসে আমাকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে। আর কিছুক্ষণ পরে উনি যায় ওখানে, গিয়ে আমাকে ওই নরপিশাচদের হাত থেকে বাঁচায়। আজ যা যা হয়েছে সব বললাম। তানিয়া যা বলছে সব সত্যিও হতে পারে, কিন্তু আমার কেমন যেন একটু খটকা লাগলো। যাকে আমি সকালে বাড়িতে রেখে গেছি, সাথে মেরেছিও, সেই তানিয়া আবার আমার অফিসে কেন যাবে? প্রশ্নটা মাথায় আসতে আমি যখনই ওকে জিজ্ঞেস করতে যাব তার আগেই আম্মু আবার প্রশ্ন করে বসলো, তুমি সুমনের অফিসে যাচ্ছিলে কি কারণে? আম্মু, গতকাল আমার ফোনটা পড়ে নষ্ট হয়ে গেছে। আমার একটা ফোন দরকার, তাই ভেবেছিলাম ওনাকে সাথে নিয়ে গেলে ভালো হবে। একদম মিথ্যা কথা বলবা না, যা সত্য তাই বলো। আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু সোহেল থাকতে আমাকে নিয়ে যাওয়ার চিন্তা কেন করলে? সোহেল থাকতে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন আমি আমার মোবাইল বের করে ছবিগুলো দেখিয়ে বললাম, এগুলো তোমার আসল রূপ তানিয়া। ছবিগুলো দেখে তানিয়া একদম চুপ হয়ে গেছে। আম্মুও ছবিগুলো দেখে বলে, তুমি এত বড় অভিনেত্রী, তোমার একটুও বুক কাঁপলো না এমন অভিনয় করতে? সোহেলের সাথে তোমার কি সম্পর্ক? তানিয়া বলল, আম্মু, পথে আমি একা দাঁড়িয়েছিলাম, তখন ওর সাথে দেখা হয়ে যায়। ও আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে চৌরাস্তার মোড় পর্যন্ত লিফট দেয়। আম্মু বলল, আর কোনোদিন যেন এমন আর না দেখি। এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। তানিয়া চলে গেল ফ্রেশ হতে। আমি বেশ কিছু সময় পরে গেলাম, ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ি। তানিয়া এসে আমাকে বলল, আপনি ছবিগুলো কখন তুলেছিলেন আর কোথা থেকে? তোমার লজ্জা করছে না এই কথা জিজ্ঞেস করতে? একটা কথা বলবো? কি বলো? আমার একটা ফোনের খুব দরকার, যদি কিনে দিতেন খুশি হতাম। ফোন কিনবে? দাঁড়াও, ফোন কিনাচ্ছি বলে আমি ওকে মারতে লাগলাম। মার খেয়ে মেঝেতে পড়ে আছে। আমি আবার শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তানিয়া মেঝেতেই পড়ে আছে, সাথে ওর মুখটা শুকিয়ে গেছে, চোখ দুটো অনেক ফুলে পড়েছে, ওর গোলাপি রঙের ঠোঁট কেটে গেছে, ওর চাঁদের মতো চেহারা কেমন যেন বিদঘুটে লাগছে। আজ আমার অনেক খারাপ লাগছে। ওর মায়াবী মুখটা আজ শুকিয়ে গেছে, বুকের বাঁ পাশটা কেমন কেমন করছে, মনে হচ্ছে আজ আমি কিছু হারিয়ে ফেলেছি। তারপরে মনটাকে শান্ত করে ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি তানিয়া ঘরে নেই। নিচে গেলাম দেখতে, কিন্তু কোথাও নেই। তাহলে কি ও চলে গেছে এই বাড়ি ছেড়ে? দূর কি সব ভাবছি। আমি অফিসের জন্য রেডি হয়ে নিচে এসে দেখি তানিয়া আর আম্মু কথা বলছে। আমার দেহ পরাণ ফিরে পেল। আমি কাছে গিয়ে তানিয়াকে জোরে একটা থাপ্পড় মারলাম আর বললাম, সাত সকালে কোথায় গিয়েছিলে? কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ছাদে ছিলাম আম্মুর সাথে। আমি বললাম, আর যেন আমার না দেখি, আর যদি দেখি তাহলে সেদিন হবে এই বাড়িতে তোমার জন্য শেষ দিন, মনে থাকে যেন। একদিকে মনটা খুব খারাপ, অন্যদিকে ও আজ আমার জন্য চা করে দেয়নি, তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। আমি নাস্তা না করে বেরিয়ে আসলাম। আম্মু নাস্তা করে যেতে বলল, আমি নাস্তা করলাম না। অফিসে এসে কাজে মন দিলাম, কিন্তু মন বসছে না। মনের সাথে যুদ্ধ করে অনেক কষ্ট করে দুপুর পর্যন্ত কাজ করলাম। দুপুরে বেরিয়ে পড়লাম। কিছু খেয়ে চলে গেলাম মোবাইলের দোকানে। একটা ভালো ব্র্যান্ডের মোবাইল কিনে নিয়ে বাড়ি ফিরে আসলাম। রুমে এসে দেখি তানিয়া শুয়ে আছে। আমি ওকে ডাক দিলাম, কিন্তু ও উঠল না। আমি ওকে আবার ডাক দিলাম, তবুও কোনো সাড়া পেলাম না। ওকে 3 বার ডাকার পর ওর ঘুম ভাঙল, কিন্তু উঠে বসতে পারছে না। মনে হয় শরীর খারাপ। আমি কাছে গিয়ে ওকে উঠালাম। ওর শরীরে হাত দিতে বুঝতে পারি প্রচণ্ড জ্বর ওর শরীরে। আমি বললাম, তোমার গায়ে তো প্রচুর জ্বর, কখন আসলো? কখন এসেছেন আপনি? এসেছে একটু আগে, কিন্তু তোমার তো অনেক জ্বর, নিচে শুয়ে আছো কেন? কই জ্বর, আমার কিচ্ছু হয়নি। দেখে সরেন, চা করে আনি। তুমি এখানে শুয়ে থাকো, আমি ডাক্তারের কাছে ফোন করছি, এসে দেখে যাবে। আমার কিচ্ছু হয়নি, আপনি সরেন, আমার কাজ আছে। আমি কি বলেছি কানে যায়নি? আপনি কি আমাকে হুকুম করছেন? যদি তাই মনে হয় তো তাই হুকুম করছি। আপনি আমাকে হুকুম করার কে? আপনি আমার কেউ না, আপনি সরেন বলে তানিয়া আমাকে ফেলে দিয়ে উঠে চলে গেল। আমি আর কিছুই বললাম না। আমি ফ্রেশ হয়ে এসে বসে আছি, এমন সময় তানিয়া আমাকে বলল, আচ্ছা একটা কথা বলবো। কি কথা? আমি যদি কোনোদিন হারিয়ে যাই তাহলে কি আপনি আমাকে খুঁজবেন? এই সময় এমন কথা কেন? বলেন, খুঁজবেন কিনা জানি না, তবে তুমি চলে গেলে আমি খুশি হব। তাহলে সোহেলের সাথে আমাকে দেখলে কেন আপনি এত রেগে যান? ওই সোহেলের কথা আমার সামনে বলবে না, ওকে আমার সহ্য হয় না। কিন্তু কেন, কি অপরাধ করেছে ও? জানি না, তবে ওকে আমি সহ্য করতে পারি না। কেন সহ্য করতে পারেন না? কি দোষ করেছে ও? কিছুই করেনি। আমি এমনিতেই ওকে সহ্য করতে পারি না। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছেন? আসছি, একটা গিফট আছে তোমার জন্য। আচ্ছা যান। গিফটের কথা শুনে ও অনেক খুশি। আমি মোবাইলটা নিয়ে নিচে এসে তানিয়ার হাতে দিলাম, কিন্তু ও নিতে চাচ্ছে না। ও বলে, কাল এই মোবাইলের জন্য আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আমি নিতে পারবো না। আমি বললাম, আমি কালকের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দায়মুক্ত করো বলে আমি তানিয়াকে কাছে এনে বুকে টেনে নিলাম, কপালে আলতো করে চুমু এঁকে দিলাম আর বললাম, পাগলি বউ আমার, কাল রাতের জন্য আমার উপর রাগ করেছে। হঠাৎ করে আমার ভেতরে কেমন যেন একটা পরিবর্তন চলে আসলো। খুব অপরাধ বোধ হচ্ছিল। ভেতরে ভেতরে আমি তো প্রায় শেষ।
খুব সামান্য একটা বিষয় নিয়ে কতই না কষ্ট দিয়েছে ওকে। খুব খারাপ লাগছিল। যখন ওকে বুকের মাঝে টেনে নিলাম তখন নিমিষে যেন সব কষ্ট হাওয়ায় উড়ে গেছে। হঠাৎ জিনিয়ার সাথে কাটানো মুহূর্তের কথাও মনে উঁকি দিল। তানিয়া আর জিনিয়ার মাঝের পার্থক্যটা একটু হলেও বুঝতে পারলাম হারাম জিনিসের থেকে হালাল জিনিসে শান্তি বেশি, যদিও জিনিসটা অপ্রিয়। কিন্তু এই শান্তি হয়তো খুব বেশি সময় আমি পাবো না, কারণ আমি ওদিকে চুক্তি করে এসেছি তানিয়াকে 1 মাসের মধ্যে ডিভোর্স দিয়ে জিনিয়াকে বিয়ে করতে হবে। মনটা আবার খারাপ হয়ে গেল, তবুও মুখে হাসি রেখে আরও একটা চুমু এঁকে দিলাম ওর ঠোঁটের নিচের তিলটাতে। ও লজ্জা পেয়ে দৌড়ে চলে যাবে, কিন্তু যেতে পারল না। মাথা ঘুরে পড়ে গেছে। আমি ওকে ধরে ফেলি। আরে আমার তো মনে নেই ওর যে প্রচণ্ড জ্বর, এক্ষুনি ডাক্তারকে জানাতে হবে। আমি ডাক্তারের কাছে ফোন করে দিলাম। আমি তানিয়াকে নিয়ে রুমে এসে ওকে শুয়ে দিলাম। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। অনেকক্ষণ দেখে কিছু ঔষধ আনতে বললেন। আমি ঔষধ আনতে চলে গেলাম। ঔষধ এনে দেখি আম্মু তানিয়ার মাথায় পানি দিয়ে দিচ্ছেন। আমি তানিয়ার পাশে বসলাম আর বললাম, আম্মু আপনি তানিয়ার জন্য কিছু খাবার নিয়ে আসেন, ওর ঔষধ নিয়ে এসেছি, এখনই খাওয়াতে হবে। আচ্ছা আনছি, তোরটাও আনছি একসাথে। আচ্ছা যান। আম্মু চলে গেছে। আমি বললাম, তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি তাই না? কোনো স্ত্রীর কাছে তার স্বামী অপরাধী হয় না, স্ত্রীর কাছে সবসময় তার স্বামী নিষ্পাপ। আমি কাল সাথে সাথেই আপনাকে ক্ষমা করে দিয়েছিলাম, আমার লক্ষ্মী বউ। আমি আবারও তানিয়া আর জিনিয়ার মাঝের পার্থক্য অনুধাবন করতে পারলাম। যেখানে জিনিয়া আমার খুব সামান্য অপরাধের জন্য শাস্তি দিত, সেখানে তানিয়া কি অমায়িক ব্যবহার করল। গত 2 দিন ধরে তানিয়াকে আমি অনেক কষ্ট দিয়েছি। সেদিন রাতে আমি ওকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছিলাম। আমার জন্য ওর মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। কাল তাকে কতই না মেরেছি, অথচ আজ সে বলছে কোন স্ত্রীর কাছে তার স্বামী অপরাধ হয় না, স্ত্রীর কাছে সবসময় তার স্বামী নিষ্পাপ। আমি কাল সাথে সাথে আপনাকে ক্ষমা করে দিয়েছিলাম। এটাই মনে হয় হারাম হালালের পার্থক্য। আমি সিদ্ধান্ত নিলাম আজ থেকে আর কোনোদিন তানিয়াকে কষ্ট দেব না। ডিভোর্স যদি দিতেই হয় তাহলে ওকে বুঝিয়ে ওর কাছ থেকে ডিভোর্স নেব। আমি নিজেকে আর সংযম করে রাখতে পারলাম না। ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। ওকে নিজের সাথে মিশিয়ে অনেকক্ষণ জড়িয়ে ধরে আছি। হঠাৎ আম্মুর ডাকে হুঁশ ফিরল। তানিয়ার মুখ লজ্জা লাল হয়ে গেছে। আম্মু বলেন, অনেক হয়েছে, এবার ছাড় তোরা, ভাত এনেছি, খেয়ে নে। কখন আসলেন আপনি? আমি বললাম। আম্মু বলল, অনেকক্ষণ। তোদের এই ভালোবাসা একদম খাঁটি আর বিশুদ্ধ ভালোবাসা। আচ্ছা দেন, ভাত দেন। নে, আর একটা কথা, তোদের এই বাঁধন যেন চিরদিন টিকে থাকে, কখনো যেন ছুটে না যায়। তানিয়া বলল, দোয়া করবেন। আমি বললাম, আম্মু আপনি এখন যান তো। আম্মু চলে গেছে। আমি ভাত নিয়ে তানিয়াকে খাইয়ে দিলাম। ঔষধ খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আমিও যে কখন ঘুমিয়ে পড়েছি তা বলতে পারবো না। সকালে উঠে দেখি 9টা বাজে। কি এত বেলা হয়ে গেছে? তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজ আর অন্য কিছুর দিকে আমার নজর যায়নি। আজ অফিসে যেতে দেরি হয়ে গেছে বলেই হয়তো বউয়ের হাতের চা খাওয়ার কথাটাও মনে নেই। তড়িঘড়ি করে অফিসে আসলাম। অফিসে এসে দেখি নতুন এক মেয়ে জয়েন্ট দিয়েছে, কিন্তু তাকে চেনা যাচ্ছে না। সে যথেষ্ট পর্দা করে এসেছে। আমি ভেতরে যেতে তিনি আমাকে ওয়েলকাম বলে অভিনন্দন জানালেন। আমি তার সাথে পরিচিত হয়ে আমি আমার রুমে এসে কাজ হাতে দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে। এখন খেতে যেতে হবে। আমি বের হব তখনই রীতা এসে আমাকে বলে, সুমন আয় খেতে আয়, আমি তোদের জন্য খাবার এনেছি। আমি বললাম, তুই কেন কষ্ট করতে গেলি? আমি তো বাইরে থেকে খেয়ে নিতাম। হ্যাঁ, তুই তো বাইরে থেকে খেয়ে আসতিস, কিন্তু ভাবি কি খাবে আমি খাবার না আনলে? ভাবি মানে কে তোর ভাবি? আজ যে নতুন জয়েন দিয়েছে উনি তোর কেমন ভাবি? ভাবি আবার কেমন হয় পরে বলবো, এখন চল। হ্যাঁ চল, খেয়ে নি বলে চলে গেলাম। দেখি নতুন ম্যাম এখনো কাজ করছে। রীতা বলে, তানি আয় খাবার খেয়ে নি। ম্যাম আসছি। আমি বললাম, এই ম্যাম না তোর ভাবি, তাহলে তুই করে বলছিস কেন? আগে বন্ধু তারপর ভাবি, বুঝলি? তুই খাওয়া শুরু কর, আমি বেড়ে দিচ্ছি। আচ্ছা দে, আজ অনেক ক্ষুধা লেগেছে, সকালে খেয়ে আসিনি। আমার খাওয়া শেষ, তারপরও ম্যাম উঠেনি। আমি চলে আসলে তিনি উঠেছেন। আমি আবার কাজে মন দিলাম। কাজ করতে করতে রাত 8টা বেজে গেছে, আর একটা ফাইল চেক করলেই শেষ। এমন সময় ম্যাম দরজায় এসে বলল, শেষ ফাইলটা চেক করার সময় নতুন ম্যাম এসে বললেন, কি ব্যাপার সুমন সাহেব, বাড়ি কখন যাবেন? এই তো আর একটু কাজ আছে, সেরেই বের হব। তাহলে আপনি থাকেন, আমি বের হই। আচ্ছা যান, আমি আসছি। ম্যাম চলে গেছে। আজ কিছু পণ্যের ডিল করেছি, তাই আমার একটু দেরি হচ্ছে। বুঝতেই পারছেন, ম্যানেজার হিসেবে সবকিছুর হিসাব রাখতে হয়। কাজ শেষ করে বাড়ি আসতে প্রায় 10টা বেজে গেছে। বাড়িতে এসে আমি অবাক হলাম, কারণ বাড়ির গেট খোলা। আবার চিন্তাও ঢুকে পড়ল মস্তিষ্কে। ক্ষণিকের জন্য ভেবে বসলাম, ডাকাতি হয়নি তো বাড়িতে? কিন্তু পরক্ষণে নিজেকে ধাতস্থ করে বললাম, ডাকাতি হলে তো বাড়ির অবস্থা খুব এলোমেলো হবে, তারপর মেইন গেটও খোলা থাকবে। কিন্তু এসবের তো কিছুই হয়নি, তার মানে সবকিছু ঠিকঠাকই আছে। আমি আর কিছু না ভেবে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে পা রাখতে তানিয়া আমাকে জড়িয়ে ধরে, আমি তো ভয় পেয়ে গেছি। আমি বললাম,
এই কি হলো? এইভাবে জড়িয়ে ধরে কেউ কাউকে? আমি তো ভয় পেয়ে গেছি। কি হয়েছে? এভাবে জড়িয়ে ধরার কারণ কি? তানিয়া বলল, এত দেরি করলেন কেন? আমার ভয় করছিল না বুঝি? একা একা কেউ এত বড় বাড়ি থাকতে পারে? আমি বললাম, তুমি একা মানে? আব্বু আম্মু কোথায়? আম্মু আর আব্বু মামাদের বাড়িতে গেছে, কাল আসবে বলেছে। ও আচ্ছা, আমি ক্ষমা চাচ্ছি দেরি করে আসার জন্য। ক্ষমা করা যায় না কি? না, ক্ষমা নেই, আজ ক্ষমা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম বলে বাইরে চলে আসছি। তখনই তানিয়া জোরে চিৎকার দিয়ে আমাকে পেছন থেকে আবার জড়িয়ে ধরেছে আর বলল, এই কোথায় যান আমাকে একা রেখে? তুমি তো আমাকে ক্ষমা করনি, তাহলে এখানে থেকে কি লাভ? সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। ঠিক তো, ক্ষমা করেছো? হ্যাঁ করেছি। এখন যান, ফ্রেশ হয়ে আসেন, খাবার দিচ্ছি। ওকে লক্ষ্মী বউ। আমি চলে আসলাম ফ্রেশ হতে। মেয়েটা যে এত মায়াবী, যত দিন যাচ্ছে ততই ওর মায়ায় পড়ে যাচ্ছি। যত দিন যাচ্ছে ততই ওকে কাছ থেকে আরও কাছে পেতে মন চাচ্ছে, কিন্তু ওকে একটুও মন থেকে মেনে নিতে পারছি না। যখনই ভাবছি সব ভুলে নতুন করে সংসার সাজাবো, ঠিক তখনই নিজের স্বার্থপর আত্মা বাঁধ সেধে বসে। বারবার জিনিয়ার সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ে যায়। তখন চাইলেই তানিয়ার দিকে মন বসাতে পারি না। ফ্রেশ হয়ে এসে দেখি জিনিয়া ফোন দিয়েছে 5 বার। আমি কল ব্যাক করলাম। ওপাশ থেকে বলল, কি ব্যাপার সুমন, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি হয়েছে? কই কিছু না তো। প্রায় 1 সপ্তাহ কথা হয়নি জিনিয়ার সাথে। জিনিয়া বলল, তাহলে এতদিন কথা বলোনি কেন? আসলে আমি কাজে ব্যস্ত ছিলাম, তাই সময় পাইনি। ও বুঝলাম। আচ্ছা সুমন, তোমার কাজ কত দূরে গিয়েছে? কোন কাজ? আরে তোমার ওই বউকে ডিভোর্স দেওয়ার বিষয়। হ্যাঁ এগিয়েছে অনেক দূর। মিথ্যা বলছি, আমার মন থেকে প্রায় উঠে গেছে তানিয়াকে ডিভোর্স দেওয়ার কথা। ওর মায়ার কাছে আমি বারবার হেরে যাচ্ছি। জিনিয়া বলল, আচ্ছা তুমি কাজ চালিয়ে যাও, তার মধ্যে আমি একটু ঘুরে আসি। কোথায় যাবে ঘুরতে? চীনে যাচ্ছে, কাল ছোট ফুপির ছেলের সাথে। ওর সাথে কেন? ও ওখানকার একটা কলেজের টিচার, তাই আমি ওর ওখানে 2 মাসের জন্য ভর্তি হয়েছি। আচ্ছা যাও, এখন রাখি, তানিয়া ডাক দিচ্ছে খেতে। আচ্ছা রাখি, বাই, লাভ ইউ জান, লাভ ইউ টু। ফোন রেখে খেতে চলে আসলাম। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। আমার পেছন পেছনে তানিয়াও এসেছে। আমি ওকে বললাম আমার পা টিপে দিতে, ও পা টিপে দিচ্ছে। আমার অনেক ভালো লাগছে, কিন্তু নিজের ভেতরের পাষাণ আত্মা এই ভালো লাগাকে সহ্য করতে পারল না। নিমিষে ভুলে গেলাম সেদিনের কথা। ওকে যে আর কষ্ট দেব না, সে কথা মাথা থেকে কয়েকশো মাইল দূরে চলে গেছে। নিজের দুষ্টু আত্মার ডাকে সাড়া দিয়ে ফেলি। আর দেরি করা যাবে না, এবার কিছু করতেই হবে। এই বলেই আমি তানিয়াকে সজোরে লাথি দিয়ে ফেলে দিলাম। লাথিটা এতটাই জোরে ছিল যে তানিয়া ছিটকে ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা খায়। আমি চোখটা অগ্নির ন্যায় করে বলি, একটু স্বামীর সেবা করবে তাও পারে না, অশিক্ষিত মেয়ে কোথাকার, দূর হও আমার সামনে থেকে। ও কাঁদতে কাঁদতে চলে গেল। একটু পরে ওর ফোনে রিং এসেছে। হাতে নিয়ে দেখি জান বলে সেভ করা। তখনই তানিয়া আমার হাত থেকে ফোন কেড়ে নিল। ফোন নিয়ে ও আবার চলে গেল। আমি ওর পেছনে পেছনে যেতে লাগলাম। ও আমাদের গেস্ট রুমে গিয়ে দরজা লক করে দিল। ও ওর জানের সাথে কথা বলছে। আমি চলে এসে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। নিজের করার অন্যায়ের আগুনে যেন আমি নিজেই পড়ে ছাই হয়ে যাচ্ছি। কিভাবে পারলাম তাকে এত বড় আঘাত করতে? এই শিক্ষা কি দিয়েছে আমার বাবা মা? কখনোই না। আমি শুয়ে শুয়ে এসব চিন্তাভাবনা করতে করতে কখন যে ঘুম চলে আসলো জানি না। সকালে ঘুম ভাঙলো ফজরের আজান শুনে। অজু করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে ফ্রেশ হয়ে তানিয়াকে ডাকতে গেলাম, কিন্তু তানিয়া রুমে নেই। নিচে এসে দেখি তানিয়া নাস্তা রেডি করে বসে আছে। আমি নাস্তা করতে বসেছি। ভাবলাম কাল রাতের জন্য ক্ষমা চাইব, কিন্তু তা আর হলো না। আমি নাস্তার টেবিলে বসে তানিয়া চলে গেল। আমি চুপচাপ করে নাস্তা করে নিলাম। এরপর হতাশ মনে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে এসে কাজে মন দিলাম, কিন্তু মনটা এক প্রকার বিষিয়ে রয়েছে, কিছুই ভালো লাগছে না। এমন সময় ম্যাম আমার রুমের দরজায় এসে ভেতরে আসার অনুমতি চাইল। আমি আসতে বললাম। আরে ম্যাম, আপনি দরজায় কেন? আসুন ভেতরে আসুন, বসুন ম্যাম। ধন্যবাদ, ডিস্টার্ব করলাম না তো? কি যে বলেন, ডিস্টার্ব করবেন কেন? আপনি এসেছেন এতে আমি অনেক খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে। তা আপনার কি কোনো কারণে মন খারাপ নাকি? না ম্যাম, তেমন কিছুই না। আরে বলেন, এত লজ্জা পাচ্ছেন কেন? না, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তাহলে তো ভালোই। তো আপনার সাথে কিছু সময় বসে গল্প করা যাবে? আপনি বলেছেন আমি না করি কিভাবে? আমি আর ম্যাম গল্প করছিলাম, এমন সময় আসিফ আমার রুমে আসে। আসিফ আসতেই ম্যাম চলে গেল। কিরে, কোথা থেকে আসলি? বাড়ি থেকে এসেছি, কিন্তু তুই কি কথা বলছিলি ভাবির সাথে? তেমন কিছু না, একটু গল্প করছিলাম আর ভালোভাবে পরিচিত হয়ে নিলাম। দেখিস, প্রেমে পড়িস না যেন। কি যাতা বলছিস সেসব? সেও বিবাহিত, আমিও বিবাহিত। আচ্ছা থাক, আমি যাই, আমার কিছু কাজ আছে। আচ্ছা যা। আমি আসিফকে বিদায় দিয়ে আবার কাজে হাত দিলাম। এবার খুব কষ্ট করে একেবারে কাজ শেষ করে বাড়ি চলে এসেছি। দুপুরের খাবার পর্যন্ত খাইনি। রিতা অনেকবার খেতে ডেকেছে, তবুও যায়নি। এক প্রকার জেদ চেপে বসেছে। বাড়ি এসে দেখি আব্বু আর আম্মু কোথায় যেন যাবে, তাই রেডি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম,
কি ব্যাপার, এইমাত্র মামাদের ওখান থেকে এসেই এখন আবার কোথায় যাচ্ছেন এই সন্ধ্যার সময়? আমরা গ্রামে যাচ্ছি, 2 দিন পরে আসব। গ্রামে কি? তোর ছোট চাচা যেতে বলেছে, খুব জরুরি কাজ পড়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। আচ্ছা, সাবধানে থাকিস, আর তানিয়ার প্রতি খেয়াল রাখিস। আম্মু আব্বুকে বিদায় দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে টিভিতে খেলা দেখছি। এমন সময় তানিয়া, খাবার খেতে আসেন, আমি রেডি করছি। আমি পরে খাবো, তুমি খেয়ে নাও, আমার এখন ক্ষুধা নেই। আপনি না খেলে আমিও খাবো না, না খেলে আমার কিচ্ছু যায় আসে না। আমি রুমে গেলাম, বলে রুমে এসে শুয়ে পড়লাম। একটু পরে তানিয়া ভাত নিয়ে এসে বলল, আপনার যখন ইচ্ছা খেয়ে নিয়েন। আমি ঘুমাতে গেলাম। আমি কিছু না বলে শুয়ে আছি। তানিয়া চলে যাওয়ার কিছুক্ষণ পরে উঠে খাবার নিয়ে ওর রুমে চলে গেলাম। দেখি ও শুয়ে আছে, হয়তো কান্না করছে। আমি আস্তে করে ওর পাশে বসে বললাম, এবারের মতো কি ক্ষমা করা যায় না? কথা দিচ্ছি আর কখনো কষ্ট দেব না, কান ধরছি, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। সাথে সাথে ও শোয়া থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে আর বলে, আপনি খুব খারাপ, আপনি আমাকে শুধুই কষ্ট দেন। একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হয় বলেন তো? আমি কিছুই চাই না, শুধু আপনার ভালোবাসা চাই। আমি ওর কথা শুনে নিস্তব্ধ হয়ে গেছি। কি বলল কিছুই বুঝতে পারছি না। ও যে আমাকে ভালোবাসে তার জন্য আর প্রমাণ লাগবে না। কিন্তু আমার যে হাত পা বাঁধা, আমি তানিয়াকে কি করে বোঝাবো আমার পক্ষে ওকে ভালোবাসা সম্ভব না? কি করে বলবো আমি তোমাকে নয় বরং জিনিয়াকে ভালোবাসি? অনেক সময় পরে তানিয়া আবার বলে, আমাকে যদি আপনার মেনে নিতে কষ্ট হয়, যদি ভালোবাসতে না পারেন, তাহলে আপনি আমাদের ডিভোর্সের ব্যবস্থা করেন। আমি আপনার জীবনে কাটা হয়ে থাকতে চাই না, তার থেকে ভালো ডিভোর্স দিয়ে দেন। ওর মুখ থেকে ডিভোর্সের কথা শুনে আমার হৃদয়টা কিছুটা কেঁপে উঠল, কিন্তু মনে মনে অনেক খুশি হলাম, কারণ যে কথাটা আমি ওকে বলতে চেয়েছিলাম সেই কথা ও নিজেই বলে দিল। তবুও আমি মুখটা মলিন করে ওকে বললাম, নাও আগে খেয়ে নাও, তারপরে সব ভাবা যাবে। আচ্ছা আপনি খাইয়ে দেন, খুব ইচ্ছা করছে আপনার হাতে খেতে। ঠিক আছে দিচ্ছি। আমি ওকে খাইয়ে দিচ্ছি। ও আমার দিকে তাকিয়ে খাচ্ছে। খেতে খেতে বলে, জানেন, সেদিন হাসপাতালে যখন আমাকে খাইয়ে দিচ্ছিলেন তখন আমার লজ্জা আর ভালো লাগা দুটোই কাজ করছিল। আচ্ছা একটা কথার উত্তর দেবেন সত্যি করে? আপনি জিনিয়াকে খুব ভালোবাসেন তাই না? তাই আমাকে মেনে নিতে পারেন না, ঠিক বলেছি না আমি? এখন কথা বলা বন্ধ করে আগে খাবার শেষ করো। আমার সময় মনে হয় ফুরিয়ে এসেছে, চলে যেতে হবে খুব শীঘ্রই। আমি চলে যাব অনেক দূরে, কথা বলতে নিষেধ করেছি কিন্তু। তানিয়া আর কিছু না বলে চুপ করে খেয়ে নিল। আমি ওকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমি ঘরে এসে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। মস্তিষ্ক জুড়ে শুধু তানিয়া। ওর সময় শেষ হয়ে আসছে মানে? আর কোথা যাবে ও? মাথার মধ্যে মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। আমি এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মসজিদে বসে ভাবছি সামনে কি হতে যাচ্ছে, পরিস্থিতি কি হবে, কিছুই মাথায় ঢুকছে না। ভাবতে ভাবতে প্রায় 7টা বেজে গেছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। নিচে এসে তানিয়াকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। আমি ভাবলাম এখনো ঘুমাচ্ছে হয়তো। ঘুমাক, যত খুশি ঘুমাক, আজ আর ডাকবো না। আমি কিছু না খেয়ে বেরিয়ে পড়লাম। বাইক নিয়ে অফিসে যাচ্ছি। হঠাৎ দেখি ম্যাম রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতে ম্যাম বলে, আরে সুমন সাহেব যে, কোথা থেকে আসলেন? আমি বাসা থেকে এসেছি, অফিসে যাচ্ছি, চলেন ম্যাম আপনাকে নিয়ে যাই। ওকে চলেন। ম্যাম আমার বাইকে উঠে বসলেন। আমি বাইক চালাচ্ছি আপন মনে। অফিসে চলে এসেছি। ম্যাম আর আমি একসাথে প্রবেশ করলাম। ম্যাম ওনার রুমে চলে গেলেন। আমি আমার রুমে আসলাম। কাজে হাত দিলাম, কিন্তু কাজে মন বসছে না। তাই রুমের হাঁটাহাঁটি করছিলাম, তখনই মোবাইলে SMS আসে। আমি মোবাইল হাতে নিয়ে দেখি তানিয়া SMS দিয়েছে। তাতে লেখা, নাস্তা না করে অফিসে গেছেন কেন? আমি ওর SMS-এর উত্তরে বলি, নাস্তা তৈরি না করলে কি করে নাস্তা করবো শুনি? তানিয়া বলে, একবার টেবিলে গিয়ে দেখতে হয় নাস্তা রেডি আছে কিনা। আমি একটু ছাদে গিয়েছিলাম, আর এর মধ্যে আপনি উধাও হয়ে গেলেন। আপনি অফিসে থাকেন, আমি নাস্তা নিয়ে আসছি। থাক, আর দরকার নেই, আমি বাইরে খেয়ে নেব। জি না স্যার, আপনার বাইরে খাওয়া লাগবে না, আমি নাস্তা নিয়ে এসেছি। তানিয়ার লাস্ট কথাটা বাস্তবে শুনে আমি আটকে উঠেছি। পেছনে ফিরে দেখি তানিয়া দরজায় দাঁড়িয়ে আছে। ওকে দেখে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হচ্ছে আমি নতুন কাউকে দেখছি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভেতরে চলে আসে। তারপর নাস্তা প্লেটে দিয়ে নিজ হাতে খাইয়ে দেয়। ওর এমন কাজে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। চুপচাপ নাস্তা খেয়ে নিলাম। নাস্তা শেষ হলে তানিয়া চলে যায়। এরপর আমি মনের আনন্দে কাজ করতে লাগলাম। কিছু সময় কাজ করে ম্যামের রুমে যাচ্ছে। এমন সময় দেখি আসিফ আর আসিফের আব্বু আসছে। আমি তাদের কাছে গিয়ে কুশল বিনিময় করলাম। তারপর পুরো অফিস ঘুরে ঘুরে দেখলাম কোথায় কোথায় কি কি সমস্যা আছে। তিনি সব দেখে সকল সমস্যার সমাধান করতে বললেন। তিনি আর কিছু সময় ছিলেন। আমি রুমে এসে কাজে হাত দিলাম। দুপুরে কাজ শেষ করে বাড়িতে চলে আসলাম। কলিং বেল বাজালাম, কিন্তু কেউ দরজা খুলে দিল না। আমার বুঝতে বাকি নেই আম্মু আব্বু তো বাড়িতে নেই, আর তানিয়া বাইরে। আমি মনে মনে বললাম, আজ বাড়িতে আসুক, কপালে ডাল ভাত আছে, হয় আমি থাকবো না হয় ও বাড়িতে থাকবে। আমি আবার অফিসে চলে আসলাম। আমাকে দেখে ম্যাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার
আবার ফিরে আসলেন, কোনো সমস্যা? না ম্যাম, কোনো সমস্যা না, কিছু ভালো লাগছে না, তাই আবার ফিরে আসলাম। ওকে, চলেন তাহলে আমি আর আপনি একটু ঘুরে আসি, আমারও মনটা খুব খারাপ। কিন্তু কোনো কিন্তু নয়, চলেন তো, বলে উনি আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলেন। আর তখনই রীতা আমাদের সামনে। কিরে সুমন, তুই কি শুরু করলি? ঘরে বউ রেখে অন্যের বউয়ের সাথে কোথায় যাচ্ছিস? কোথাও না তো, উনি আমাকে টেনে এনেছেন। কিরে তানি, ও যা বলছে তাকে সত্যি? হ্যাঁ সত্যি, আমি সুমন সাহেবকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা করবো তাই। মানে আমি তো মার্কেটে যাব না, আপনাকে যেতে হবে, আর না গেলে চাকরি থেকে বরখাস্ত করা হবে। ভয় দেখাচ্ছেন? আমি ভয় পাই না, তবে যেতে পারি একটা শর্তে। কি শর্ত? আমি আপনাকে 1 ঘন্টা সময় দেব, তার বেশি না। যদি এতে হয় তাহলে আমি যাব। আরে রাখ তোর শর্ত, আমি বলছি যেতে, তুই যাবি, আর যত সময় লাগে লাগবে, রীতা বলল। আমি বললাম আচ্ছা যাচ্ছি যাচ্ছি, শুধু তুই বললি বলে যাচ্ছি, নয়তো এখান থেকে 1 পাও নড়তাম না, বলে ম্যামকে বাইকে করে একটা শপিং মলের সামনে থামালাম। আমরা শপিং মলের ভেতরে প্রবেশ করলাম। ম্যাম অনেক কিছু কেনাকাটা করলেন, এমনকি আমার জন্য একটা শার্ট কিনলেন। শার্টটা ছিল আমার প্রিয় রঙের। আমি ম্যামকে বললাম, ম্যাম আপনি কেন আমার জন্য এসব করছেন? আমার কিচ্ছু লাগবে না। তাতে কি হয়েছে? আমার ইচ্ছা হয়েছে তাই কিনে দিলাম উপহার হিসেবে। আর আপনাকে দেখে যে কেউ বলে দিতে পারবে আপনাকে নীল রঙের শার্টে ভালো মানাবে, তাই নীল শার্ট। তাহলে আর না করি কি করে? নিতেই তো হয়, কিন্তু উপহার কেন? কারণ এই কোম্পানিতে আমার চাকরি জীবন শুরু হয়েছে, আর এই উপলক্ষে আপনাকে এই সামান্য উপহার। অন্য কোনো বিষয় নেই তো এর পেছনে? আমার কথা শুনে ম্যামের মুখ শুকিয়ে গেছে, চোখের কোণে অশ্রু চলে এসেছে। আমি ম্যামের চোখ থেকে পানি মুছে দিলাম আর বললাম, আরে ম্যাম কাঁদছেন কেন? কাঁদছি, চোখে কি পড়েছে তাই চোখ দিয়ে পানি পড়ছে। আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনার চোখে কিছুই পড়েনি। যাই হোক চলেন, আর কিছু কেনার থাকলে নিয়ে নেন, আমার আর কিচ্ছু লাগবে না। তাহলে চলেন অফিসে যাওয়া যাক। তারপর আমরা বিল পরিশোধ করে বেরিয়ে আসলাম, বাইকে করে আবার অফিসে চলে আসলাম। আমি বিদায় নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে এসে দেখি তানিয়া রান্না করছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। প্রায় 9টার দিকে নিচে আসলাম, দেখি তানিয়া খাবার রেডি করছে। আমি ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, আজ সারাদিন কোথায় ছিলেন? কোনো কথা নেই। কি হলো, কোথায় ছিলে বলো? সেটা জেনে আপনি কি করবেন? কি করবো মানে? তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ সেটা জানা আমার অধিকার। অধিকার? কিসের অধিকার কথা বলছেন? যে স্বামী সকালে বাড়ি থেকে বের হয়ে অন্য মেয়েকে বাইকে ওঠাতে পারে সেই অধিকার? যে স্বামী বিকেলে অন্য মেয়েকে নিয়ে মার্কেট করতে যায় সে অধিকার? মনে মনে বললাম, এই অশিক্ষিত মেয়েটা এসব জানে কি করে? হ্যাঁ, এটাও আমার দায়িত্ব, কারণ উনি আমাদের অফিসের নতুন ম্যানেজার, ওনার কথা শোনা প্রত্যেকের দায়িত্ব। এখন আমার কথা জবাব দাও, আজ কোথায় কার সাথে ছিলে? আমি যাকে আমার নিরাপদ মনে করি তার সাথে ছিলাম। তার মানে তুমি তাহলে ওই... ছি ছি তানিয়া, ছি, তুমি এত নিচু! তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি সেই আবার তার সাথে ছিলে? ছি। তানিয়া বলল, আরে আমার কথা তো শুনবেন। কি শুনবো? তুমি আজ এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে, আর কোনোদিন যেন তোমাকে না দেখি। মানে আমি কোথায় যাব? আজ এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবে, আর কোনোদিন এখানে আসবে না এই বাড়িতে। বলে ওকে বের করে দিতে যাব, তখনই ও যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আমি এই বাড়িতে আপনার কথায় আসিনি, তাই আপনার কথায় এই বাড়ি ছাড়ারও কোনো প্রশ্ন আসে না। আমার মুখ যদি দেখতে না চান তাহলে আপনি বাইরে চলে যেতে পারেন, আমি কোথাও যাচ্ছি না। মানে আমি বাইরে যাব কেন? যদি যেতেই হয় তাহলে তুই যাবি, এক্ষণ, এই মুহূর্তে। এ বলে ওর চুলের গোছা ধরে ওকে মারতে শুরু করলাম। আঘাত সহ্য করতে না পেরে ও বারবার আমার পা ধরছে আর বলছে, আমাকে মারবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে ধরি, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু আমি ওর কোনো কথাই শুনলাম না। মারতে মারতে ওকে বাড়ির দরজায় নিয়ে এসে ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিলাম। ও নিচে পড়ে গেল। আমি দরজা বন্ধ করে দিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে শুয়ে পড়লাম। তখনই জিনিয়া ফোন করেছে, আমি রিসিভ না করে কেটে দিলাম। ও আবার কল দিয়েছে। এবার আমি কল রিসিভ করলাম। হ্যালো জান, কি করো? এই তো শুয়ে আছি, আমার মন মেজাজ ভালো না। কেন, কি হয়েছে? তানিয়াকে আজ বাড়ি থেকে বের করে দিয়েছি। কি? কখন? এই তো একটু আগে। ভালো করেছ, ওই অশিক্ষিত মেয়েটার জন্য আমার আর তোমার মাঝে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন রাখো, কাল দেখা করব। কিভাবে দেখা করব? আমি তো এখন চিনি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, তুমি চিনে আছো। আচ্ছা রাখি তাহলে, কাল কথা বলবো। ফোন কেটে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ করে তানিয়ার মায়াবী মুখ চোখের সামনে ভেসে উঠল। খুব খারাপ লাগছে ওর জন্য। আমি যে এতটা খারাপ আর পাষাণ কিভাবে হলাম আমার মাথায় আসছে না। আমি তো তানিয়াকে কোনো কষ্ট দিতে চাইনি, তাহলে আমার হঠাৎ কি এমন হলো? বুক ফেটে কান্না আসছে আমার।
কিন্তু এখন আর কিছুই করার নেই, সবকিছু নাগালের বাইরে চলে গেছে। এতদিন ওর সাথে একই ছাদের নিচে একই ঘরে বসবাস করেছি, কখনো ও আমাকে ছোট করে দেখেনি। তানিয়ার স্মৃতিগুলো আজ খুব মনে পড়ছে ওর ঘুমন্ত মুখ, এলোমেলো চুল, পাতলা গোলাপি ঠোঁটের দুষ্টু মাখা হাসি, ঠোঁটের নিচে ছোট্ট কালো তিল, আর সবচেয়ে বেশি মনে পড়ছে ওর বলা সেই কথা, আমার একা থাকতে খুব ভয় করে। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম আর তানিয়াকে ডাকতে লাগলাম, তানিয়া অফিসে যাব, তাড়াতাড়ি নাস্তা দাও। কিন্তু কোনো উত্তর পেলাম না। তখনই মনে পড়ল কাল তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। মনটা আবার খারাপ হয়ে গেল। অফিসে যেতে মন চাচ্ছে না, তারপরও যেতে হবে। আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। নাস্তা না করে অফিসে চলে আসলাম, কিছু কাজ করে মিটিংয়ে যোগ দিলাম। মিটিং শেষ করে রুমে এসে বসে আছে এমন সময় ম্যাম আসলো আর বলল, কি ব্যাপার, মন খারাপ নাকি মিস্টার সুমন সাহেব? না, মন খারাপ হতে যাবে কেন? দেখে তো মনে হচ্ছে মন খারাপ। আচ্ছা চলুন আমরা কোথাও গিয়ে একটু ঘুরে আসি, তাহলে আপনার মন ভালো হয়ে যাবে। ওকে চলেন, তবে বেশি সময় নেওয়া যাবে না, আজ বিকেলে এমডি স্যার আসবে। ওকে চলেন। আমরা চলে আসলাম, কিন্তু ম্যাম আমাকে এমন এক জায়গায় নিয়ে আসলো তা দেখে মনটা আরও খারাপ হয়ে গেল, কারণ জায়গাটা তানিয়ার খুব পছন্দের। বিয়ের 2 দিন পরে নিয়ে এসেছিলাম ওকে, ও তো যেতে চাচ্ছিল না এখান থেকে। আমরা একটা বড় গাছের নিচে বসে আছি। বেশ কিছু সময় পরে ম্যাম সোহেল নামের একটা ছেলেকে ডাক দেয়। ছেলেটা আমাদের কাছে আসলে তাকে দেখে আমি হা হয়ে দাঁড়িয়ে যাই। মনে মনে বলি, এই সোহেল তো তানিয়ার বয়ফ্রেন্ড। আমি ম্যামকে জিজ্ঞেস করলাম, ছেলেটিকে? ও আমার চাচাতো ভাই। হো, সুমন সাহেব আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি, ম্যাম বলল। বলে ম্যাম আর সোহেল আমার থেকে কিছুটা দূরে চলে গেল। ম্যাম সোহেলের সাথে কিছু কথা বলে আবার আমার কাছে আসলো। ম্যাম আসলে আমি বলি, ম্যাম চলেন ওই দিকটা ঘুরে আসি। হ্যাঁ চলেন। আমরা কিছু সময় ঘোরাঘুরি করে একটা বেঞ্চে বসলাম। তারপর আমি ম্যামকে বলি, ম্যাম একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন, কি বলতে চান? আপনি কি সবসময় এমন মুখ বেঁধে রাখেন? হ্যাঁ কেন? এমনি বললাম, আমি তো আপনাকে কখনো দেখিনি, তাই আর কি। যার জন্য আমার এই রূপ, সে ছাড়া আর অন্য কেউ আমাকে দেখতে পারে না। ভালো, চলুন কিছু খেয়ে আসি, ফুচকা বা চটপটি। হ্যাঁ চলেন, ফুচকা খাবো। ওকে চলেন। আমরা একটা ফুচকার দোকানে গেলাম। ম্যাম নিয়ে গেছে ওই দোকানে। দোকানটাও খুব চেনা। তানিয়া আর আমি এই দোকানের প্রথম কাস্টমার ছিলাম। ম্যাম 2 প্লেট ফুচকার অর্ডার করলো। অর্ডার করতে গিয়ে যা বলল তা আমাকে আরও ভাবিয়ে তুলেছে। এটা কিভাবে সম্ভব? তানিয়া আর ম্যামের মাঝে হুবহু মিল কিভাবে হতে পারে? আমি যেন কোনো এক গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি। আজ সকাল থেকে কিছু না কিছু অদ্ভুত সব ঘটনা ঘটছে আমার সাথে। সবকিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। হঠাৎ আম্মুর বলা একটা কথা মনে পড়ল, সোহেল নাকি সেলিম আঙ্কেলের ছোট ছেলে। তাহলে ম্যামের চাচাতো ভাই হয় কিভাবে? আমার জানা মতে সোহেলের কোনো চাচাতো ভাই বোন নেই। তাহলে আসল সত্যটা কি? সব যেন গোলমাল হয়ে যাচ্ছে। আমরা ফুচকা খেয়ে আর কিছু সময় ঘুরলাম। মনটা এখন একটু ফ্রেশ লাগছে, তবুও মনের মাঝে অনেকগুলো প্রশ্ন উদয় হলো। দুপুরে লাঞ্চ করে আবার অফিসে গেলাম। অফিস থেকে বাড়ি ফিরলাম রাত 8টার দিকে। বাড়ি ফিরে দেখি আম্মু আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে, আর আব্বা চুপচাপ বসে আছে। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা কখন ফিরেছেন? আম্মু বলল, সেটা তোর জানার দরকার নেই, আগে বল তানিয়াকে বাড়ি থেকে কেন বের করে দিয়েছিস? আমি তো অবাক হলাম, কিভাবে জানলো তানিয়াকে আমি বের করে দিয়েছি? মনে মনে বললাম, আমি ওই অশিক্ষিত মেয়ের সাথে সংসার করতে চাই না, তাই। আম্মু বলল, তুই যদি তানিয়ার সাথে সংসার না করিস তাহলে তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। মানে কি? যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে তানিয়াকে ফিরিয়ে নিয়ে আয়। আমি পারবো না, আমি ওই অশিক্ষিত মেয়ের সাথে সংসার করব না, তাতে বাড়ি ছাড়তে হলে হবে। তাহলে এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। কোথায় যাব বুঝতে পারছি না। হঠাৎ জিনিয়ার কল আসলো, আমি রিসিভ করলাম। হ্যালো, কি করছো জান? রাস্তায় হাঁটছি। এত রাতে রাস্তায় কি? এমনি ভালো লাগছে না, তাই। আচ্ছা তুমি বাড়ি আসবে কবে? এই তো আর কিছুদিন পর। আচ্ছা তাহলে এখন রাখি, কাল কথা হবে বলে ফোন কেটে দিলাম। রাস্তায় হাঁটছি গন্তব্যহীনভাবে। হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে থামল। তারপর একটা মেয়ে গাড়ি থেকে নেমে এসে আমাকে বলে, আরে সুমন ভাই যে, কোথায় যাচ্ছেন? জানি না। মানে বুঝলাম না। আমি বাড়ি থেকে চলে এসেছি। কেন? আমার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাই আমাকেও আমার মা বের করে দিয়েছে। ও বুঝেছি, চলেন আমার সাথে। বললাম, আমি তো আপনাকে চিনি না, তাহলে কিভাবে যাব? মনে করেন আমি আপনার বোন, আমার নাম মিনা। ঠিক আছে তাহলে চলো। আমি গাড়িতে উঠলাম। মিনা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না। হঠাৎ গাড়িটা একটা হোটেলের সামনে থামলো, কিন্তু এটা যে কোথায় জানি না, একদম নিরিবিলি জায়গা। আমি মিনাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এখানে কেন আনলেন? থাকবো তাই। মানে কি? উদ্দেশ্য কি আপনার? ঘাবড়াবার কিছু নেই, আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর আমি এখানে থাকি, আপনাকে একটু থাকার জায়গা করে দিলাম, এই আর কি। ও আচ্ছা বুঝলাম। আসেন ভেতরে আসেন, রুম নিতে হবে একটা। হ্যাঁ চলেন। আমরা ভেতরে এসে একটা রুম বুক করে নিলাম।
আমি আমার রুমের সামনে গেলাম। রুমের তালা খুলতে যাব, তখনই একটা মেয়ের দিকে আমার চোখ গেল। মেয়েটাকে চেনা চেনা লাগছে। আমি তালা খুলে রুমের ভেতরে গেলাম। আমার মোবাইল ছিল মিনার কাছে, ওটা আনতে যাব, তখন মেয়েটাকে স্পষ্ট দেখতে পেলাম। মেয়েটাকে দেখে আমি চমকে যাই, কারণ মেয়েটার কেউ না, সে ছিল জিনিয়া। আমি ডাকতে যাব, তখনই একটা ছেলে এসে জিনিয়াকে একটা রুমে নিয়ে গেল। আমি ভেবেছিলাম ছেলেটা জিনিয়াকে জোর করে নিয়ে যাচ্ছে। আমি বাধা দেওয়ার প্রস্তুতি নিয়ে রুমের সামনে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে যা শুনলাম তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি সেখান থেকে চলে আসলাম। মিনার রুমে গিয়ে আমার ফোনটা নিয়ে জিনিয়াকে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। আমি মিনাকে বিষয়টা জানালাম, সে আমাকে একটা পরামর্শ দিল। আমি প্ল্যান মাফিক কাজ করলাম। রাতে কোনো কিছু না খেয়ে শুয়ে পড়ি। আমি সকালে ঘুম থেকে উঠে রাতে গোপনে লাগানো স্পাই ক্যামেরা খুলে আনলাম। আমি ভিডিওগুলোর কিছু অংশ দেখলাম। ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে। তার মধ্যে একটা ভিডিওর রেকর্ড আমি শুনে নির্বাক হয়ে গেলাম। ছেলেটা বলল, আচ্ছা মিম, তুমি যে খেলায় মেতে উঠেছ, এটা কি তুমি ঠিক করছো? ছেলেটার কাছে জিনিয়া মিম নামে পরিচিত। মিম বলল, আমি যা করছি সব ভেবেচিন্তা করছি, এখন সময় নষ্ট না করে আসল কাজে মন দাও। হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় করছে, যদি ধরা খেয়ে যায়। আমি তো আছি, তোমার কোনো চিন্তা নেই। আর তুমি তো সুমনের মতো পাগলা টাইপের ছেলে না, যথেষ্ট বুদ্ধি আছে। পাগল মানে? হ্যাঁ, আমি ওর সাথে প্রেম করেছিলাম আমার আব্বার কথায়। আমার ধান্দা ছিল ওর সব সম্পত্তি দখল করা। ও, তা কয়বার বেডে নিয়েছ তাকে? একবার নিতে চেয়েছিলাম, বাট পারি নাই। এতটুকু শুনে আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে কিছু নাস্তা করে আমি অফিস যাওয়ার জন্য রেডি হলাম। অফিসে এসে কিছু কাজ করে ম্যামের রুমের দিকে যাচ্ছি, তখনই রীতা এসে বলে, কিরে সুমন, তুই কাল রাতে কোথায় ছিলি? আমি ছিলাম এক হোটেলে। হোটেলে মানে? হোটেলে কেন? বাড়িতে কি হয়েছে? কিছুই হয়নি। তাহলে হোটেলে কেন? দরকার ছিল তাই। তোর সাথে পরে কথা বলবো। ম্যামের সাথে একটা মিটিং নিয়ে একটু আলাপ করতে হবে। ঠিক আছে, পরে বলিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি ম্যামের সাথে কিছুক্ষণ আলাপ করে নিজের রুমে এসে কিছু কাজ করলাম। কাজ করতে করতে রাত হয়ে গেছে। এদিকে প্রচণ্ড ক্ষুধাও লেগেছে। আমি অফিসের ক্যান্টিনে এসে কিছু খেয়ে নিলাম। রাত 9টার দিকে আমি হোটেলে চলে আসলাম। যখন ভেতরে ঢুকতে যাব, তখনই দেখি কিছু ছেলে একটা মেয়েকে বিরক্ত করছে। আমি কাছে গিয়ে দেখি মেয়েটা জিনিয়া। ও আমাকে দেখে পালানোর ব্যর্থ চেষ্টা করলো। ছেলেগুলো ওকে ধরে রেখেছে। আমি ছেলেদেরকে বললাম, কি হচ্ছে এখানে? এক ছেলে বলল, এই মেয়ে প্রেমের নাটক করে আমার কাছ থেকে টাকা নিয়েছে। কি? ছি জিনিয়া, ছি, তুমি এমন, আমার ভাবতে ঘৃণা করছে। জিনিয়া বলল, ওরা যা বলছে সব মিথ্যা বলছে, আমি এমন কিছুই করিনি। কি শুনবো তোমার কথা? তোমার ওই নাপাক মুখের কথা শোনাও পাপ। তুমি আমাকে মিথ্যা বলে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ। তোমার একটু বুক কাঁপলো না আমার সাথে নাটক করতে? প্লিজ সুমন, আমাকে ভুল বুঝো না। আমি সত্যি বলছি, আমি চীন থেকে কাল এসেছি। আমার সামনে থেকে এক্ষুনি চলে যাও, তা না হলে ভিন্ন কিছু হয়ে যেতে পারে। তাহলে আমাদের বিষয়টা কে দেখবে? সেটা আমি কি করে বলবো? যে টাকা নিয়েছে তার সাথে কথা বলুন। জিনিয়া বলল, তুমি চলে যাচ্ছ, যাও, বাধা দেব না। আমার কাজ আমি গুছিয়ে নিয়েছি, এখন তোমাকে আমার আর দরকার নেই। তুমি কিছুই করতে পারবে না আমাকে। দেখে নেব? আচ্ছা, আমিও দেখে নেব। আমি ওখান থেকে চলে এসে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য নিচে আসলাম। দেখি মিনা বসে রয়েছে। আমি ওর কাছে গেলাম। ও আমাকে বসতে বলল, এত দেরি কেন? অফিসে একটু কাজ ছিল, তাই দেরি হয়েছে। কিছু অর্ডার করেছ নাকি আমি করব? আমি অর্ডার দিয়েছি, এক্ষুনি চলে আসবে। আমরা খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করছে। হঠাৎ এক অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর পেলাম না। কি হলো, কথা বলছে না কেন? ওপাশ থেকে এবার কান্নার আওয়াজ পেলাম। আমি তাকে জিনিয়া ভেবে বললাম, দেখো জিনিয়া, এখন এত মায়া কান্না করে কোনো লাভ নেই। আমি তোমার জন্য তানিয়াকে হারিয়েছি, বাড়ি ঘর ছেড়েছি, আর কি চাও তুমি? তখন ওপাশ থেকে বলল, আমি জিনিয়া না। তখন বুঝতে পারলাম এটা তানিয়া ছিল। আমি যে তানিয়া বলতে যাব, তখনই ফোন কেটে যায়। আমি কল ব্যাক করলাম, কিন্তু ফোন বন্ধ করে ফেলেছে। মনটা খারাপ হয়ে গেল। বিনা কারণে ওকে আমি কতই না কষ্ট দিয়েছি, কিন্তু ও কখনো জিজ্ঞেস করেনি আমি তাকে এত কষ্ট কেন দিই। ও আমার মুখের দিকে তাকিয়ে সব কষ্ট মাথা পেতে সহ্য করে নিত। খুব খারাপ লাগছে। মেয়েটা কতই না ভালোবাসতো আমাকে, সুখে দুঃখে সবসময় আমার পাশে থেকে আমাকে সাহায্য করেছে। তানিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙল ফজরের আজান শুনে। উঠে অজু করে নামাজ পড়ে সে নাম্বারে আবার কল করলাম, তবুও বন্ধ। আমি কিছু সময় বাইরে থেকে হেঁটে এসে নাস্তা করে অফিসের জন্য রওনা হলাম। অফিসে যাচ্ছি, এমন সময় একজন হকার পত্রিকার কাগজ হাতে নিয়ে বলে বেড়াচ্ছে, আজকে তাজা খবর, তাজা খবর, তরুণী এক চিকিৎসক নিখোঁজ। আমি আগ্রহ ভরে পত্রিকাটি নিলাম। তারপর অফিসে এসে দেখি সবাই নিশ্চুপ। রীতা আর আসিফ এসে বসে আছে। আমি আসতেই রীতা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। এই কাঁদছিস কেন, কি হয়েছে? আর সবাই এমন চুপচাপ কেন? রীতা কান্না থামিয়ে বলল, সব শেষ হয়ে গেছে ভাইয়া, সব শেষ হয়ে গেছে। তারপর আর কিছুই না বলে আবার কান্না শুরু করে দিয়েছে। আমি এবার আরও চিন্তায় পড়লাম, মায়ের কিছু হয়নি তো? আমি আসিফের কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, আসিফ, মায়ের কিছু হয়নি তো?
না, তোর মা ঠিক আছে, সমস্যা হলো আজকের পত্রিকা। তখন মনে পড়ল নিখোঁজ হওয়ার কথা। এ আবার তেমন কি, প্রায় প্রতিদিনই এমন দু একটা নিখোঁজ হওয়ার ঘটনা থাকে। এতে এত কান্না করার কি আছে? এটা সাধারণ ঘটনা না, এটা রিতার প্রিয় বান্ধবীর নিখোঁজ হওয়ার ঘটনা। কি, রিতার বান্ধবী নিখোঁজ? হ্যাঁ, এই দেখ পত্রিকা। আমি পত্রিকা হাতে নিয়ে দেখি স্পষ্ট করে বড় বড় অক্ষরে লেখা, তরুণী চিকিৎসক নিখোঁজ। ঠিক তার নিচে একটা ছবি। আমি একবার ছবির দিকে তো একবার রিতা আর আসিফের দিকে তাকাচ্ছি। মুহূর্তেই আমার মাথা এলোমেলো হয়ে গেছে। আমি জ্ঞানশূন্য হয়ে দাঁড়িয়ে আছি কেবল। পত্রিকা খুলে দেখি তানিয়ার ছবির উপরে হেডলাইন করা, তরুণী চিকিৎসক নিখোঁজ। ঠিক তার নিচে রয়েছে তানিয়ার ছবি। আমি পত্রিকা বুকে জড়িয়ে ধরে জোরে একটা চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়লাম। রিতা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আসিফ দাঁড়িয়ে আমাদের সান্ত্বনা দিচ্ছে। আমি রিতাকে বুকে জড়িয়ে ধরে বললাম, কাঁদিস না বোন, আমি তো আছি। আমি তানিয়াকে ঠিক খুঁজে বের করব। ওর সাথে যে আমার অনেক কিছু হিসাব করা বাকি রয়ে গেছে। এখন চল, বাড়িতে চল, তারপর ওকে খুঁজব। আমি রিতা আসিফকে নিয়ে আমাদের বাড়িতে গেলাম। রিতা আসিফকে ভেতরে পাঠিয়ে দিয়ে আমি বাইরে বসে ভাবছি, কে এমন কাজ করতে পারে, আর কেনই বা তানিয়াকে অপহরণ করলো। আমার মাথা একদমই কাজ করছে না। আমি বসা থেকে উঠে হোটেলের দিকে যাচ্ছি, এমন সময় কে বা কারা আমার মাথায় সজোরে আঘাত করলো। সাথে সাথে আমার চোখ অন্ধকারে নেমে এলো। আমি মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। তারপরে কি হয়েছে আমি আর কিছু জানি না। যখন আমার জ্ঞান ফিরল, দেখি আমি একটা অন্ধকার ঘরে পড়ে আছি। আমি অনেকবার পানি পানি বলে চিৎকার দিলাম, কিন্তু কেউ এক ফোঁটা পানি দিল না। বেশ কিছু সময় পরে একজন আমাকে ঘর থেকে বাইরে করে আনলো। আমার চোখে বাঁধা, তাই কিছুই দেখতে পাচ্ছি না। যখন আমার চোখের বাঁধন খুলে দিল, সামনের দিকে তাকিয়ে দেখে জিনিয়া বসে আছে আর শয়তানি হাসি হাসছে। আমি বললাম, জিনিয়া তুমি এখানে? হ্যাঁ আমি। তোমাকে বলেছিলাম না তোমাকে দেখে নেব। এবার আমি যা বলবো তুমি তাই করবে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? মনে করো তাই আমি ভয় পাবো তোমাকে? ভয় তো তোমাকে পেতেই হবে। এই বলে মুখে প্রচণ্ড শয়তানি হাসি এনে বলল, এই তোকে নিয়ে আয়, তারপর দেখি আমার কথা না শুনে কই যায়। জিনিয়ার কথা শুনে দুইজন ছেলে একটা মেয়েকে নিয়ে আসে। মেয়েটার চেহারা কালো কাপড় দিয়ে ঢাকা। আমার সামনে মেয়েটাকে রেখে ছেলে দুটো বলে, ম্যাম এই ডাক্তারকে দিয়ে কি করবেন? ছেলে দুটোর কথা শুনে আমি বুঝতে পারলাম এটা আমার স্ত্রী তানিয়া। আমি জিনিয়াকে বললাম, প্লিজ জিনিয়া, তুমি আমাকে যা ইচ্ছা করো, কিন্তু তানিয়ার কোনো ক্ষতি করো না। জিনিয়া বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, যদি এই কাগজে সাইন করে দাও। আপনি সাইন করবেন না, এতে আমার যা হয় হবে, তানিয়া বলল। আমি বললাম, তুমি চুপ থাকো, তুমি আমার কাছে থাকলে আমার আর কোনো কিছুর দরকার হবে না। দাও কাগজ দাও, সাইন করে দিচ্ছি। আমি কাগজে সাইন করে দিলাম। ওরা তানিয়াকে ছেড়ে দিয়েছে। তানিয়া আমাকে জড়িয়ে ধরেছে, আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরেছি। তখনও তানিয়ার চেহারা ঢাকা। আমি কাপড় খুলে দিচ্ছি। তখন জিনিয়া চলে যাচ্ছে। আমি জিনিয়াকে ডাক দিই, এই জিনিয়া। হ্যাঁ কিছু বলবা? না তেমন কিছু না, এই মেমোরিটা নিয়ে যাও। কি আছে মেমোরিতে? তোমার অবৈধ কাজকর্ম। আমার কথা শুনে জিনিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে তানিয়া আমার বুক থেকে মাথা উঠিয়ে বলে, জিনিয়া তুমি যদি ভালো হতে তাহলে আমি আমার স্বামীকে তোমার হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য তোমাদের মাঝ থেকে চলে যেতাম, কিন্তু সেই সুযোগ তুমি নষ্ট করে ফেলেছ। জিনিয়া তানিয়ার কথা শুনে মাথা উঁচু করে একটু হাসি দিয়ে ও চলে গেল। আমি তানিয়াকে নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়ির ভেতরে যেতে রিতা দৌড়ে এসে তানিয়াকে জড়িয়ে ধরে। তানিয়াকে পেয়ে রিতা আনন্দে আট খান, সাথে আব্বা আম্মাও। আমি মন খারাপ করে বসে আছি। আম্মু আমার কাছে এসে বলেন, কিরে মন খারাপ কেন তোর, কি হয়েছে? আম্মু আমি চলে যাব, আপনারা আপনার মেয়েকে পেয়েছেন, আমার দায়িত্ব শেষ। কি বলছিস তুই এসব? চলে যাবি মানে? কোথায় যাবি তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি এখন একটা হোটেলে থাকি, সেখানে চলে যাব। এখান থেকে কি করব? আপনি তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, তাহলে আমি কিভাবে এই বাড়িতে থাকি? তুই কি এখনও তানিয়াকে মেনে নিতে পারিসনি? মানা না মানা পরের কথা, আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, এই বাড়ি বিক্রি হয়ে গেছে, আপনাদের জন্য অন্য একটা বাড়ি কেনা হয়েছে, আপনারা সেখানে থাকবেন। বলে আমি বাইরে চলে আসলাম। পেছন থেকে তানিয়া ডাক দেয়, আমাকেও কি রেখে যাবেন এখানে? আপনার সাথে কি আমাকে নেবেন না? আমি কিছু না বলে চলে আসলাম। চলে আসতেই আমার অনেক কষ্ট হচ্ছিল। আমি হোস্টেলে না গিয়ে জিনিয়াদের বাড়িতে যাই। আমি যে জিনিয়াকে বিয়ে করতে পারবো না এটা বলতে হবে। জিনিয়াদের বাড়িতে এসে কলিং বেল বাজাতে আন্টি এসে দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকতেই আন্টি বলে, সুমন তুমি এসেছো, ভালোই হয়েছে। আমি তোমার কাছে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। কি কারণে আন্টি? জিনিয়া তোমার জন্য ছোট্ট একটা বাক্স রেখেছে, কোথায় যেন গেছে, এটা তোমার কাছে পৌঁছে দিতে বলেছে। জি দেন। আমি বক্সটা নিয়ে খুলতে লাগলাম। ওপরে মোড়ক খুলতেই দেখলাম রাত 12টার পরে খুলবে বক্সটা। আমি আবার রেখে দিলাম। বক্সটা নিয়ে হোটেলে চলে আসলাম। রাত 12টা বাজার অপেক্ষা করছিলাম, কিন্তু পারলাম না। হঠাৎ ঘুম চলে আসলো। ঘুম ভাঙলো সকাল 8টার দিকে। আমি হালকা নাস্তা করে অফিসে চলে আসলাম। কাজে হাত দিলাম। হঠাৎ একটা ফাইলের খোঁজ পড়ল। আমি ম্যামের রুমে গেলাম, কিন্তু ম্যাম রুমে নেই। ভাবলাম হয়তো ছুটি নিয়েছে। আমি আলমারিতে খুঁজতে লাগলাম ফাইলটা, পেয়েও গেলাম। আমি আমার রুমে এসে আবার কাজ করছি। এমন সময় মনে পড়ল জিনিয়ার বক্সের কথা। আমি কাজ ফেলে রেখে চলে আসলাম হোটেলে। বক্স খুলে দেখি গতকালকে সেই দলিলের সাথে একটা চিঠি। আমি চিঠিটা পড়তে লাগলাম।
প্রিয় প্রেম, আমি জানি এখন তোমার মনের অবস্থা ভালো না, তবুও জানতে খুব ইচ্ছা করছে কেমন আছো। হাজার দুঃখ কষ্টের মধ্য দিয়েও ভালো থাকো, এটাই আমি চাই। আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে অনেক দূরে, যেখান থেকে কেউ চাইলেও আর ফিরে আসতে পারে না। ভালো থেকো, আর তানিয়াকে ভালো রেখো, ও তোমাকে অনেক ভালোবাসে। আর একটা কথা, তোমার সব দলিল বক্সে রাখা আছে, দেখে মিলিয়ে নিও। হাসি মুখে বিদায় দাও, ইতি তোমার ঘৃণার পাত্রী। আমি জিনিয়ার চিঠি পড়ে নিজেকে কন্ট্রোল করার শক্তি হারিয়ে ফেলেছি। কি বলে সান্ত্বনা দেব নিজেকে? আমার কান্নার আওয়াজ শুনে মিনা চলে আসলো। মিনা বলল, কি হয়েছে, কাঁদছো কেন? জিনিয়া আত্মহত্যা করেছে। যে যেমন তার সাজা সেভাবেই হয়, এতে কেঁদে কি হবে? তার চাইতে তোমার অশিক্ষিত বউয়ের কাছে যাও, ও তোমার জন্য অপেক্ষা করছে। যেতে পারবো না ওর কাছে, আমি যে ওকে অনেক কষ্ট দিয়েছি, আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো ওর সামনে? তারপরও যেতে হবে। এ বলে মিনা আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। গাড়িতে উঠতেই গাড়ি চলতে শুরু করে। বেশ কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে গাড়ি থামে। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে ঢুকে আমি অবাক, আমি কি দেখছি? ঘরের দেওয়ালে লাগানো সব ছবিগুলো তানিয়া আর মিনার। আমি বসে বসে ছবিগুলো দেখছি। মিনা ফ্রেশ হতে গেছে। কিছুক্ষণ পরে একজন মাঝবয়সী মহিলা বলে, কে ওখানে? আমি ঘুরে তাকাতে আরো অবাক। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? উনি ছিলেন আমার শাশুড়ি মা। ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুমি কেমন আছো বাবা? আমার মেয়ে কোথায়? ও বাড়িতে রয়েছে। তখনই মিনা এসে শাশুড়ি মাকে বলে, মা তুমি সব গোলমাল করে দিলে তো? আমি বললাম, মানে কি মা, কি সব গোলমাল করে দিল? মিনার এমন কথা শুনে আমি আরো অবাক। কেন ও এমন কথা বলছে? তানিয়ার সাথে ওর ছবি কেন? আর তানিয়ার মা এখানে কিভাবে এলো? আমি এসব ভাবছি। তখনই মিনা বলে, কি ব্যাপার সুমন ভাই, কি ভাবছেন? ভাবছি তো অনেক কিছু। আচ্ছা চলেন আমার সাথে। কোথায়? তানিয়ার কাছে। বলে ও আমার হাত ধরে বাইকে নিয়ে এলো। আমরা গাড়িতে বসলাম। তানিয়ার মাও আছে আমাদের সাথে। মিনা ড্রাইভ করছে, আমি পাশে বসে আছি। শাশুড়ি পেছনে বসেছে। কিছু পথ যাওয়ার পরে মিনা কাকে যেন কলে বলল, তোরা রেডি থাক, আমি 30 মিনিটের মধ্যে আসছি। কাকে ফোন করলে? আমার বান্ধবীর কাছে, ও একটু মার্কেটে যাবে, আপনাদের নামিয়ে দিয়ে আমিও চলে যাব। ও আচ্ছা। আচ্ছা মিনা, তানিয়া তোমার কি হয়? সত্যিটা বলবো নাকি মিথ্যা বলবো? সত্যিটা বলো। আমি আর প্যারা নিতে পারছি না। আমরা দুই বোন, আমি বড় আর তানিয়া ছোট। কি যা তা বলছো এসব? মিনা, আমি সত্যিটাই বলছি, বিশ্বাস না হলে আমাকে জিজ্ঞেস করেন। আমি আর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আমার অনেক ভয় করছে। আমি যেন আর কোনো কিছু ভাবতে পারছি না, খুব মাথা ধরেছে। প্রায় আধ ঘন্টা পরে গাড়িটা একটা হাসপাতালের সামনে থামলো। আমি নেমে দেখি সোহেল আর তানিয়া ভেতরের দিকে যাচ্ছে। আমি তানিয়াকে ডাক দিতে গিয়েও থেমে গেলাম। তবে আমি না ডাকলেও মিনা ঠিকই ডাক দিয়েছে। তানিয়া পেছনে ফিরে তাকাতে দেখে আমরা দাঁড়িয়ে আছি। ও 1 সেকেন্ডও দেরি করলো না, দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে আমার থেকে ছাড়িয়ে কিছুটা দূরে সরে গেলাম। এতে উপস্থিত সবাই অবাকই হলো। আমি নির্লিপ্ত কণ্ঠে বললাম, তুমি এখানে কি করো? তানিয়া বলল, কাজ আছে তাই এসেছি। কাজ আছে ভালো কথা, কিন্তু এই সোহেলের সাথে কেন? কাজটা ওর সাথেই। তুমি কি কখনো ভালো হবে না? আর কতদিন ধরে এই নোংরা খেলায় মেতে থাকবে তোমরা? আমার এমন কথা শুনে তানিয়ার মা মানে আমার শাশুড়ি বলে, কি বলছো এসব? ওরা দুই ভাই বোন, ওরা কেন নোংরা খেলায় মেতে থাকবে? তোমার চিন্তাভাবনা এত বাজে, ছি সুমন, ছি। সোহেল বলল, ফুপি, এখানে সুমনের কোনো দোষ নেই। গত কয়েকটা দিন সুমন যে ঝড়ের মধ্য দিয়ে গেছে তাতে ও বেঁচে আছে, এটাই অনেক। ওকে শুধু শুধু দোষ দিয়ে লাভ নেই, প্রধান দোষী তো আমরাই। তুমি কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তানিয়া বলল, সোহেল আমার মামাতো ভাই। শুধু মামাতো ভাই না, আমরা এক মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। আমরা দুধ ভাই বোন। আর আপনি কিছু না জেনে কত বাজে মন্তব্য করেছেন। সোহেল বলল, তানি, এর জন্য তুই নিজেই দায়ী। তুই সুমনের সাথে সংসার করেছিস, তোর কি এসব তাকে জানানো উচিত ছিল না? আচ্ছা বাদ দাও এসব, এখানে আসার কারণ কি? ভেতরে গেলেই জানতে পারবেন, চলো সবাই ভেতরে যাই। এরপর আমরা সবাই ভেতরে চলে আসলাম। আমরা ভেতরে যেতে দেখি সেলিম আঙ্কেল দাঁড়িয়ে আছে। আমি ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। আমার পেছনে আমার শাশুড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুই এসেছিস আপা? শাশুড়ি বলল, এই বাতরগুলো যে তালবাহানা শুরু করেছে তাতে না এসে আর পারলাম না। যাক, ভালো হয়েছে। কিছুক্ষণ পরে এক ডাক্তার এসে বলে, রোগী এখন সুস্থ আছে, আপনারা দেখতে যেতে পারেন। আমি ভেতরে ঢুকে যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি কি দেখছি? জিনিয়া এখানে? জি, জিনিয়া এখানে। কি হয়েছিল? কাল রাতে সোহেলের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল, মাথায় আঘাত পেয়েছে। ও আচ্ছা, মিনা, তুমি আমাকে এখানে এই নষ্টা মেয়েকে দেখতে নিয়ে এসেছ? শুধু দেখতে না, আরও অনেক কাজ আছে। মানে কিসের কাজ? বলবো, আগে জিনিয়ার জ্ঞান ফিরে আসুক। ওকে ঠিক আছে, আমি বাইরে বসছি। বলে আমি বাইরে চলে আসি। বেশ কিছুক্ষণ পরে জিনিয়ার জ্ঞান ফেরে। সবাই জিনিয়ার কাছে গেছে, আমি ছাড়া। আমি বাইরে বসে আছি। কিছুক্ষণ পরে আম্মু আর জিনিয়ার মা এসেছে। আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেছে। আমি বসে রইলাম। প্রায় 20 মিনিট বসে থাকার পরে তানিয়া এসে বলে, কি ব্যাপার, আপনি কি এখানে বসে থাকবেন নাকি জিনিয়ার কাছে যাবেন? আচ্ছা তানিয়া, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? হ্যাঁ বাসি। কিন্তু এই প্রশ্ন কেন?
তাহলে সত্যি করে একটা কথা জবাব দাও তো আমাকে। আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব। এখন ভেতরে চলেন। আমরা ভেতরে যেতে আম্মু বলে, এই তো নবাব এসেছে। নবাবকে? চুপ কর তুই। এদিকে কত কিছু হয়ে যাচ্ছে আর তুই বাইরে বসে আছিস। তোর কি আক্কেল জ্ঞান নেই নাকি? আমাকে যদি কিছু না জানানো হয় তাহলে আমি কি করে বুঝবো কি হয়েছে? থাকেন আপনারা, আমি গেলাম। এই বলে চলে আসার জন্য পা বাড়িয়েছি, তখনই পেছন থেকে মিষ্টি একটা ডাক শুনলাম। ডাকটা শুনেই আমার পা থেমে গেছে। আমি পেছনে ফিরে দেখি জিনিয়া 2 হাত বাড়িয়ে আছে। আমি কিছু না ভেবে দৌড়ে গেলাম ওর কাছে। ও আমাকে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দে ভাইয়া, আমি তোকে চিনতে পারিনি। আমি এমনটা কখনোই করতে চাইনি। আমি তোকে চিনতে পারলে এমন কিছুই করতাম না। প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দে। আমার কি দোষ ছিল যার জন্য এত নাটক, এত ড্রামা করা লাগলো? কি দোষ করেছিলাম আমি যার জন্য আমার স্ত্রীর কাছ থেকে আমাকে দূরে রাখা হলো? জিনিয়া বলল, আমি তো ক্ষমা চেয়েছি সবকিছুর জন্য, তবুও কেন এমন করছিস? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ভাইয়া বলছো কেন? আম্মু বলল, জিনিয়া আর কেউ না, ও তোর ছোট বোন, তোর ছোট চাচার মেয়ে। কি? জিনিয়া আমার বোন আর আমি তার সাথে? ছি, এটা জানার আগে আমার মরণ হলো না কেন? কি যাতা বলছিস তুই এসব? তুই চুপ থাক। এ বলে আমি জিনিয়াকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমাকে ক্ষমা করে দে বোন, আমি তোকে চিনতে পারিনি। তোকে চিনতে পারলে আমি তোকে কোনো অন্যায় করতে দিতাম না। তুই কেন আগে বলিসনি তুই আমার কলিজার বোন? আমিও তো জানতাম না। কাল রাতে যখন জানতে পারি তখন আমি তোর কাছে যাচ্ছিলাম, কিন্তু অতিরিক্ত টেনশনে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, যার পরিণামে আমি এখানে। আচ্ছা তুই বিশ্রাম নে, আমি এখন চলে যাব, ভালো থাকিস। এ বলে আমি চলে আসার জন্য পা বাড়িয়েছি। তখনই ম্যামের কথা মনে পড়ে, তাই আমি রিতার কাছে প্রশ্ন করলাম, এই রিতা, ম্যাম কোথায় রে? গত কয়েকদিন অফিস আসছে না যে? প্রশ্নোত্তরে রিতা যা বলে তা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। রিতা তাচ্ছিল্যের স্বরে বলে, ম্যাম তুই কোথায় রে? এই তো আমি। এই হলো তোর ম্যাম, তোর অশিক্ষিত বউ তানিয়া ইসলাম ওরফে তানি। আমি কি এখনো বেঁচে আছি? সোহেল বলল, হ্যাঁ দুলাভাই, আপনি বেঁচে আছেন, তবে আর বেশি সময় মনে হয় না বাঁচতে পারবেন। আমি তোর দুলাভাই কেমন করে হই? ভাই বলবি। আপনি হলেন আমার একমাত্র অশিক্ষিত বোনের জামাই, যদিও সে মোটেও অশিক্ষিত না। যেহেতু আপনি আমার বোনের জামাই, সেহেতু আপনি আমার দুলাভাই। অন্যদিকে আপনার সেলিম আঙ্কেল তানিয়ার মামা, তার যোগাযোগে আপনার আর তানিয়ার বিয়ে হয়, সে সুবাদে আপনি আমার দুলাভাই হন। সব বুঝলাম, কিন্তু মিনা, তুমি আমাকে ওই দিন হোটেলে কেন নিয়ে গিয়েছিলে? সেদিন যদি আমি আপনাকে ওখানে নিয়ে না যেতাম তাহলে হয়তো জিনিয়া জানতেই পারতো না আপনি ওর চাচাতো ভাই হন। আর সেদিনের পর থেকেই তো আপনি তানিয়াকে নতুন করে ভালোবাসতে শুরু করেছিলেন। কিন্তু জিনিয়া যে এমন পাগলামি করবে এটা কারোর মাথায় ছিল না। আচ্ছা, সেদিন হোটেলে আমি যা দেখলাম সেটা কি ছিল? কেউ একজন পাশ থেকে বলছে, আমি বলছি। তাকে দেখে মিনহাজ কথাটা বলেছে। মিনহাজ, তুই এখানে? হ্যাঁ, আমি তোকে মারতে এসেছি। মানে কি? মারবি কেন? কি করেছি আমি? কি করিসনি সেটা জিজ্ঞাসা কর। ভিডিওগুলো কই রেখেছিস? ভিডিও মানে কিসের ভিডিও? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন হোটেলে গোপনে যে ভিডিও করেছিলি সেই ভিডিও কই রেখেছিস? আমাকে দে। তোকে কেন দিতে যাব? যার ভিডিও তার কাছে দিয়ে দিয়েছি, সেটা আমার কাছে নেই। মিনহাজ বলল, জিনিয়া ওকে তোমার কাছে কোনো মেমোরি দিয়েছে? জিনিয়া বলল, বেঁচে গেলি আজ, যদি না দিতিস তাহলে এখানে মেরে ফেলে রাখতাম। তানিয়া বলল, স্যার কি বলছেন আপনি এসব? এই তানিয়া, চলো তো এখান থেকে, লাভ নেই। যত দোষ নিজেরা করবে আর দোষ হবে আমার। তানভীর বলল, আরে মূল কাহিনীটা তো শুনে যাবি, তোদের কাহিনী তোরা বেশি করে শোন। বলে আমি আর তানিয়া ওখান থেকে চলে আসলাম, সাথে মিনাও এসেছে। আমরা গাড়ির কাছে যেতে দেখি আমার আব্বা আর জিনিয়ার আব্বা এসেছে। আমাকে দেখে জিনিয়ার আব্বা মানে আমার চাচা বলে, ওই নেমো খারাম, তুই বললি 1 মাস পরে আমার মেয়েকে বিয়ে করবি, কই করলি? 1 মাস পেরিয়ে 2 মাস হয়ে গেল। আমি চাচাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, সাথে সাথে জড়িয়ে ধরে কেঁদে দিই। আমার মাথায় হাত রেখে বলে, এই বোকা ছেলে, কাঁদছিস কেন? আমি কি তোকে কিছু বলেছি? হ্যাঁ, কান্না থামা বলছি। আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি। ধুর পাগল ছেলে, আমি কি তোকে আগে চিনতে পেরেছি? কাল যখন জিনিয়াকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, তখন ওর ডায়েরিতে তোদের বাড়ির ঠিকানা পাই, আর সেখানে গিয়ে খুঁজে পাই আমি আমার হারানোর সম্পদ, আমার বড় ভাইকে। ভালো হয়েছে, দেরিতে হলে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি আমরা। হ্যাঁ, বিবাহিত মেয়েকে আর বিয়ে দেওয়া লাগবে না। মানে কিছুই বুঝলাম না। জিনিয়াকে বিয়ে দিয়ে দিয়েছি, ছেলে ডাক্তার, অনেক ভালো সে। ভালো হয়েছে। আচ্ছা আমরা এখন যাই, বাড়িতে গিয়ে গল্প করব। চলে যাবি মানে? তোরা দাঁড়া, আমি সবাইকে ডেকে আনছি। আব্বা চলে গেছে। চাচা, আমি আর তানিয়া দাঁড়িয়ে কথা বলছি। বেশ কিছুক্ষণ পরে আব্বা সবাইকে ডেকে আনলেন। আমরা সবাই একসাথে আমাদের বাড়িতে গেলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আম্মু, তানিয়া আর ছোট চাচি রান্না করছে। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ভাবছি সবার মাঝে খুব নিবিড় সম্পর্ক রয়েছে, যা সবাই বুঝলেও আমি এখনও সম্পূর্ণ বুঝে উঠতে পারিনি। শোয়া থেকে উঠে ছাদে গেলাম। সেখানে গিয়ে যা শুনলাম তাতে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি অন্ধকারে দাঁড়িয়ে আছি, তানিয়া, জিনিয়া আর রিতা বলাবলি করছে, জানিস দোস্ত, তোর ভাইয়াকে আজ সে লাগছিল। রিতা বলল, বাবা রে, আমার ভাইয়ের কষ্ট দেখে তুইও মজা নিস? তানিয়া বলল,
আমি কিন্তু এমন কিছুই বলিনি। আমি বলছি উনি যখন জানতে পারলো জিনিয়া ওর আপন চাচাতো বোন, তখন ওনার মুখে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে। অনেকদিন পরে ওনাকে হাসি খুশি দেখলাম। জিনিয়া বলল, হাসি খুশি না ছাই লাগছিল, পুরো পাগলের মতো লাগছিল। রিতা বলল, তুমি যাই বলো, ভাইটা কিন্তু আমার, শুধু ভাই না, বেস্ট ফ্রেন্ডও। ওর কিছু হলে কষ্টটা কিন্তু আমারই হবে। ওদের কথা শুনে আমি তো অবাক। কেউ বলে পাগল, কেউ বলে বেস্ট ফ্রেন্ড, আবার কেউ বলে হাসি খুশি লাগছিল। কি আর করব, এখন আমাকে নিয়ে মজা করার সময়। যত ইচ্ছা মজা করুক, তাতে আমার কি। হ্যাঁ, আপনার ভাই হতে পারে, কিন্তু আমার স্বামী, এটা মাথায় রাখবেন মিসেস আসিফ। রাখ তোর স্বামী, তোর মতো অশিক্ষিত মেয়েকে আমার ভাই বউ হিসেবে মানলে তো। তানিয়া বলল, তুইও বলছিস? বল আর কি করবি, তবে মনে রাখিস আমি কিন্তু একজন ডাক্তার। জিনিয়া বলল, হ্যাঁ, তোদের ভাই আর স্বামী, পকেটটা আমাকে দিলেই হবে। ঠিক তখনই মিনহাজ এসে উপস্থিত হয়। মিনহাজকে দেখে রিতা বলে, আরে ডাক্তার দুলাভাই যে, কি খবর আপনার? এই তো আছি, বউকে ছাড়া ভালোই আছি। জিনিয়া বলল, ওই কুত্তা, আমি ছাড়া ভালো আছিস মানে? আবার কার সাথে ফুষ্টি শুরু করেছিস? আরে ধুর, কার সাথে ফুষ্টি করব, আমার বউয়ের সাথে ছাড়া? বেঁচে গেলি আজ। কোনো দিন যদি কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখিস, তখন দেখিস কি করি। আরে শোনা বউ আমার, তোমার থেকে সুন্দরী কি আছে যে তার দিকে তাকাবো? মিনহাজের কথা শুনে আমি ওদের কাছে এসে বলি, মিনহাজ, জিনিয়া তোর বউ মানে? বুঝলাম না তো কিচ্ছু। মিনহাজ জিনিয়াকে কোলে তুলে নিয়ে বলে, আমার বিয়ে করাবো, এতে না বোঝার কি আছে? 1,01,000 টাকা দেনমোহর দিয়ে 1 মাস আগে বিয়ে করেছি। ভুল কিছু বলেছে কি জানো? আমার পাগল বরটা কি ভুল বলতে পারে বলো? আচ্ছা চলো আমরা নিচে যাই, এখানে থেকে লাভ নেই। এই বলে মিনহাজ জিনিয়াকে নিয়ে চলে যায়। তানিয়া, রিতা আর আমি ছাদে দাঁড়িয়ে ওদের দেখতে ব্যস্ত। হঠাৎ রিতা আমাকে বলে, ওই গদ্ধব, দেখেছিস মাত্র 1 মাসে ওদের মধ্যে কত গভীর প্রেম তৈরি হয়েছে? আর তুই 4 মাস বিয়ে করেও এখনো দুজন আলাদা ঘুমাস। দেব আচ্ছা করে একটা থাপ্পড়। আজ থেকে একসাথে ঘুমাবি, ঠিক আছে? এখানে আমার দোষ কোথায়? সব দোষ তোর ওই মুটকি বান্ধবীর। আমি চেয়েছিলাম সব ভুলে একসাথে থাকতে, তোর বান্ধবী তো সব এলোমেলো করে দিয়েছিল। তানিয়া বলল, কি আমি সব এলোমেলো করেছি? তার আগে তুমি বলো, রান্না বাদ রেখে এখানে কি করছো? রান্না শেষ করে এখানে এসেছি। আর জিনিয়া এখানে কি করছিল? ওর না রেস্টে থাকার কথা। শোন, আমরা তোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, তুই এখান থেকে যা, রিতা বলল। আমি বললাম, তোর কাছে আমি কি কোনো প্রশ্ন করেছি নাকি? আমি আমার বউয়ের সাথে কথা বলছি, তুই চুপচাপ শোন। এখন বলো, জিনিয়াকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসেছো কেন? হাসপাতালে থাকলে ভালো আদর যত্ন নেওয়া হতো না। আর ডাক্তার তো বাড়িতে আছে, তাই না? হ্যাঁ, ডাক্তার না কেন ছাই, তোমার থেকে গ্রামের হাতুড়ে ডাক্তার অনেক ভালো। কি এত বড় কথা? আপনার আজ দেখেন কি করি। এ বলে তানিয়া গাল ফুলিয়ে নিচে চলে গেল। আমি আর রিতা ওর এমন আচরণে হাসতে লাগলাম। বউটা আমার অল্পতেই বেশি রেগে যায়। এরপর আমরাও নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আব্বা, আম্মা, চাচা, চাচি, তানভীর আর সোহেল বসে গল্প করছে। আমি আম্মাকে বললাম, আম্মা আমার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেন। আম্মা বলল, হ্যাঁ দিচ্ছি, তোর শাশুড়ি মিনা আর তানিয়াকে ডেকে নিয়ে আয়, সবাই একসাথে খাবো। আমি রুমে গিয়ে সবাইকে ডেকে আনলাম। সবাই একসাথে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে যে যার রুমে চলে গেল। আমি সোফায় বসে টিভি দেখছি, আর তানিয়া থালা বাসনগুলো নিয়ে ব্যস্ত। তানিয়ার কাজ শেষ হলে আমি আর তানিয়া একসাথে রুমে আসলাম। রুমে এসে আমি শুয়ে পড়েছি। তানিয়া আমার পাশে শুয়ে পড়ল। আমি একটু বিরক্ত হয়ে বললাম, এখানে কেন? নিচে শুয়ে পড়ো। জি না, আজ থেকে আমি উপরে আমার স্বামীকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। এই বলে ও আমাকে জড়িয়ে ধরে। ও তাই বুঝি, থাকো তুমি উপরে, আমি নিচে গেলাম। বলে ওকে ছাড়িয়ে আমি যেই না নিচে আসতে যাব, তখনই তানিয়া আমাকে টান দিয়ে ধরে বলে, কোথায় যাচ্ছেন? ভদ্রলোকের মতো উপরে শুয়ে থাকেন। আমি আপনাকে এখন আর এত সহজে ছাড়ছি না। অধিকার ফলাচ্ছ? হ্যাঁ ঠিক তাই, কারণ আমার আপনাকেই লাগবে যে কোনো কিছুর বিনিময়ে, তাই নাকি? সারাদিনের জন্য লাগবে নাকি ক্ষণিকের জন্য? জান্নাত পর্যন্ত আমার আপনাকেই লাগবে, বুঝেছেন মিস্টার? এই বলে তানিয়া নিচে চলে গেল। আমি বাকরুদ্ধ হয়ে উপরে শুয়ে আছি। কি বলবো বুঝে উঠতে পারলাম না। ও যে আমাকে এত ভালোবাসে আগে কেন বুঝলাম না? ওর সাথে আমি বড় অন্যায় করে ফেলেছি। এখন থেকে ওকে আর কষ্ট পেতে দেব না। সবসময় ভালোবেসে আগলে রাখবো, জীবনে যত ঝড়ই আসুক না কেন। এসব ভাবতে ভাবতে আমার চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক তখনই কারোর ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজে আমার হৃদয় কেঁপে উঠল। আমার বুঝতে আর বাকি রইল না তানিয়া কান্না করছে। আমি বিছানা থেকে উঠে তানিয়ার পাশে এসে শুয়ে পড়লাম। তানিয়া কান্না জড়িত কণ্ঠে বলে, আপনি নিচে কেন আসছেন? যান উপরে যান। আমি উপরে গেলে তুমি আবার কান্না করবে, তাই তো? কে বলেছে আমি কান্না করছি? আমি আর কিছু না বলে তানিয়াকে আরও কাছে টেনে নিলাম। নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর কপালে খুব গভীরভাবে একটা চুমু এঁকে দিয়ে বলি, ভালোবাসি প্রিয়, আমার অশিক্ষিত বউকে বড্ড বেশি ভালোবাসি, কখনো হারাতে দেব না, আর কথা দিলাম। আমার কথার প্রত্যুত্তরে তানিয়া বলে, অবশেষে তাহলে এই অশিক্ষিত মেয়েকে ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। সারা জীবন এইভাবে ভালোবাসবেন তো আমাকে? হ্যাঁ, খুব ভালোবাসবো, যদি তুমি মিশে থাকো আমার সাথে। আমার একটা চাওয়া পূরণ করবেন? কি চাওয়া বলো? আমি চাই, না থাক কাল বলবো, এখন বলতে আমার লজ্জা করছে।
ওরে আমার লজ্জাবতী বউ, আমার ঘুম আসছে, ঘুমাবো। ঘুমাবা? ঘুমাও, নিষেধ করেছে কে? কোথায় ঘুমাবো? বালিশে ঘুমাও। বালিশে কেন? আমি বালিশে ঘুমাবো না, আমি আপনার বাহুডোরে লুকিয়ে লুকিয়ে ঘুমাবো, বুঝেছেন? এই বলে তানিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমিও ওকে নিজের বাহুডোরে মিশিয়ে নিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমার বউটা ঘুমিয়ে পড়ে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওকে দেখতে একদম পরীর মতো লাগছে। আমি ওর ঠোঁটের নিচের তিলটাতে ছোট করে একটা চুমু এঁকে দিলাম। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিচে বসে আছি। আমি ছাড়া বাকি সবাই আছে। আম্মু, আব্বা, শাশুড়ি, মিনা, আসিফ, রিতা, সোহেল, চাচা, চাচি, মিনহাজ, জিনিয়া, তানিয়া, সবাই, কেউ বাদ নেই। আমরা সবাই একসাথে খোশ গল্প করছি। হঠাৎ করে আব্বা বলে ওঠেন, তা সুমন, কি চিন্তাভাবনা করলে? তানিয়ার সাথে সংসার করবে নাকি ডিভোর্সের ব্যবস্থা করব? আমি বললাম, ডিভোর্সের ব্যবস্থা করবেন মানে? তোর বউ তো অশিক্ষিত, তুই তো বলেছিলি কোনো অশিক্ষিত মেয়েকে বউ হিসেবে মেনে নিবি না। তাই বললাম, থাক, আর ডিভোর্সের ব্যবস্থা করতে হবে না। কেন? আমার এই অশিক্ষিত মেয়েটাকে লাগবে, আর অন্য কিছু লাগবে না। এ বলে আমি তানিয়াকে জড়িয়ে ধরি। এটা দেখে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। হাসতে হাসতে আব্বা আবার বলে, অনেক সময় নষ্ট হয়ে গেছে। এতদিন মেয়েটা স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন থেকে আর কোনো অবহেলা নয়, এখন থেকে প্রচুর ভালোবাসবি। ঠিক বলেছেন, এখন থেকে আর অবহেলা নয়। ঠিক আছে, আর একটা কথা, তোর মা কিন্তু তাড়াতাড়ি দাদি হতে চায়। আম্মু বলল, হ্যাঁ, আমি চাই নাকি তুমি চাও? নিজের কথা বলতে লজ্জা করছে, তাই না? এদিকে তানিয়া তো লজ্জায় আমার বুক থেকে মুখই তুলছে না। ছোট্ট পাখির ছানার মতো আমার বুকে লুকিয়ে রয়েছে। হঠাৎ করে রিতা বসা থেকে উঠে তানিয়া, মিনা আর জিনিয়ার হাত ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে যায়। ওদের পেছন পেছন আমি, আসিফ, মিনহাজও চলে আসি। ওরা চারজন বাইরে গিয়ে মনের আনন্দে নাচতে শুরু করে। আমরা তিনজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। পেছন থেকে সোহেল এসে বলে, আচ্ছা, এত প্রেম নিয়ে রাতে ঘুমান কি করে আপনারা? প্রিয়জনদের এক নজরের জন্য আড়াল হতে দিচ্ছেন না যে? আসিফ বলল, তুমি তো এখনো আবিয়াত্তা, আগে বিয়েত্তা হও, তখন বুঝবা কত ধানে কত চাল। এরপর আমরা বেশ কিছুক্ষণ হাসি আড্ডায় মেতেছিলাম। তানিয়াদের ডাকে আমরা হাসির দুনিয়া থেকে বেরিয়ে আসলাম। রিতা আসিফের হাত ধরে বলে, চলো যান, আমরা বাড়িতে যাই। আমার শাশুড়িও তো দাদি হতে চায়, তাকে তার প্রাপ্য উপহার দিতে হবে। অন্যদিকে মিনহাজ জিনিয়াকে বলে, তোমার তো শ্বশুর শাশুড়ি কেউ নেই, তাহলে তো আর তোমার এখন বাড়িতে যাওয়ার প্যারা নেই। চলো আমরা একটু প্রকৃতি বিলাস করে আসি। ওদের কথা শুনে সোহেল বলে, মিনা আপা, চলো আমরা আমাদের কাপড় খুঁজে আসি, দেখি পাওয়া যায় কিনা। এদিকে আমাদের অবস্থা খুব খারাপ। সবাই আমাদের খোঁচা দিয়ে চলে গেছে, অথচ কিছুই বলতে পারলাম না। বেশ কিছুক্ষণ পরে আমরাও ঘরে চলে আসলাম। তানিয়া বিছানায় বসতে বসতে বলে, অবশেষে চাকরিটা তাহলে হয়ে গেল। চাকরি? কিসের চাকরি? কাছে আসেন বলছি। আমি কাছে যেতে ও আমাকে কাছে টেনে নিয়ে বলে, আমার স্বামীর স্পেশাল চাকরি। এই বলে ও নিজের ঠোঁট আমার ঠোঁটে গুঁজে দিল। আমি যেন এই দুনিয়া থেকে অন্য দুনিয়ায় চলে গেলাম। শুরু হলো এক নতুন দুনিয়া, যেখানে শুধু সুখ আর সুখ।